স্পেশালি চলে গেছে না? হ্যালো এসএসসি 2024 প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। কিন্তু কথা আমি তো এখনো বোন নেই না। এই এখন ঠিক আছে সাউন্ড? এসএসসি 2024 সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যে যেখান থেকে আমাদেরকে দেখছো, আমাদেরকে দেখা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার আছে কিনা, আমাকে শুনতে পাচ্ছ কিনা, একটু আমাদেরকে কাইন্ডলি জানাবে। ফিনান্স ক্লাসের ধারাবাহিকতা আজকে তোমাদের সাথে আমি জিসান ভাই আছি। ফিনান্স প্রথম পত্রের অধ্যায় 6 দীর্ঘমেয়াদী অর্থায়ন নিয়ে দীর্ঘদিন পরে তোমাদের সাথে আমার দেখা। মাঝখানে অনেক গ্যাপ পড়ে গিয়েছিল তোমাদের ক্লাসে। সো সেই দীর্ঘ গ্যাপ কাটিয়ে আজকে আবারও তোমাদের সামনে আমি হাজির হয়েছি ফিনান্স ক্লাস নিয়ে। আশা করছি তোমাদের সাথে দুর্দান্ত একটি ক্লাস আমি আজকে দিতে যাচ্ছি এবং তোমরা আমাদের সাথে থাকবে। এবং তোমরা আমাদের সাথে যেটি করতে পারো সেটি হচ্ছে যুক্ত তো থাকবেই, পাশাপাশি তোমাদের ফ্রেন্ডদেরকে আমাদের এখানে যুক্ত করো, তাদেরকে মেনশন করো, লাইভটি শেয়ার করো, যাতে তারা কি করতে পারে, লাইভটি দেখতে পারে। আমরা সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর লাইভটি করতে যাবো ইনশাল্লাহ। ওকে, তো তোমরা একটু যে যেখান থেকে দেখছো আমাদেরকে জানিয়ে দাও এবং লাইভটি শেয়ার করো। একটু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও যে আমরা শেয়ার করেছি বা শেয়ার ডান, এরকম একটু কিছু কথাবার্তা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারো যদি তুমি চাও। ওকে, তাহলে ভাইয়া কি করতে হবে? ফার্স্ট অফ অল একটু ভাইয়ের কথা শুনতে হবে। আমরা আজকে যে কথাটা বলবো বা যে ক্লাসটি করবো সেটি হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন, ফাইন্যান্স প্রথম পত্রের অধ্যায় নাম্বার 6, যেটি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার হচ্ছে। কিসের জন্য ভাইয়া? আমাদের আসন্ন যে 2024 এসএসসি পরীক্ষা আছে সেটির জন্য। তো আমরা ফার্স্ট অফ অল এখানে আমরা কি করব ভাইয়া, আমরা বেসিক ক্লিয়ার করার চেষ্টা করব এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা কি করব, এখান থেকে ম্যাথ পড়ার চেষ্টা করব। আমরা জানি তোমার যদি ভিত্তি ঠিক না হয় তাহলে ইমারত যতবার তুমি খাড়া করো না কেন সেটা কিন্তু ভেঙে পড়বে। সো আমরা ফার্স্ট অফ অল যেটি করবো সেটি হচ্ছে তোমার ভিত্তিটাকে আজকে ঠিক করে দিব। দেন আমরা পরবর্তীতে এখান থেকে কী ধরনের ম্যাথ আসতে পারে, কী ধরনের এমসিকিউ আসতে পারে বা কী ধরনের সিকিউ আসতে পারে, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। তোমরা শুধু আমাদের সাথে একটু লেগে থাকো। ওকে, জান্নাতুল রেশমি বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। সবাই একটু জয়েন হয়ে নিই। আমরা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন একটু জানিয়ে দেবেন, বন্ধুদেরকে একটু মেনশন করবেন, লাইভটা শেয়ার করবেন এবং সর্বশেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বেস্ট একটি প্রিপারেশন হবে ইনশাল্লাহ। ওকে, একটু সবাই বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দেই। সবাই যে যার জায়গা থেকে একটু সবাই বন্ধুদেরকে একটু মেনশন করে দেই। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ক্লাসটি শুরু করবো ইনশাল্লাহ। ওকে, তো আমরা তাহলে লাইভটি শুরু করছি। তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন দিতে থাকো, কমেন্ট করতে থাকো। তোমরা যত কমেন্ট করবা ভাইয়া ক্লাস নিতে তত উৎসাহী হবে, ক্লাস তত এফেক্টিভ হবে। তোমরা যদি ভাইয়ের সাথে কমিউনিকেট না করো তাহলে রোবটের মতো আমি ক্লাস নিব, তো আসলে আমিও মজা পাবো না, অ্যাকচুয়ালি তোমাদেরকেও মজা দিতে পারবো না। তো ভাইয়া কী করতে হবে, আমাদের ক্লাসটি একটু শেয়ার করতে হবে। সবার সাথে আমরা একসাথে ক্লাস করতে চাই। তুমি একা ক্লাস করো না, তোমার বন্ধুকে নিয়ে কী করতে হবে, তোমার ক্লাস করতে হবে। শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছি আমরা। আশা করছি আমরা একটা বেস্ট প্রিপারেশন তোমাদেরকে দিতে পারবো এবং তোমরা ইনশাল্লাহ সেখান থেকে একটা বেস্ট কিছু নিতে পারবা। তো আর কথা না বাড়িয়ে ফার্স্ট অফ অল ভাইয়া আমি চলে যাচ্ছি আজকের আমাদের আলোচ্য বিষয় যেটি, সেটি হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। ওকে, প্রথমে চলে যাচ্ছি দীর্ঘমেয়াদী অর্থায়নে। ওকে, একটু খেয়াল করে দেখো প্রিয় বাচ্চা কাচ্চারা, শুরুতেই আমরা যেটি পড়ব সেটি হচ্ছে ওকে, সো আমরা ফার্স্ট অফ অল জানার চেষ্টা করব যে আমাদের দীর্ঘমেয়াদী অর্থায়ন মানে কি। আচ্ছা, প্রথমে একটু বলি ভাই, একদম সংক্ষিপ্ত আকারে বলবো যে দীর্ঘমেয়াদী বিষয়টা মানে হচ্ছে আমাদের 5 বছর অধিক সময়ের সাথে জড়িত বিষয়। আমরা ফার্স্ট ক্লাসে ফাইন্যান্স প্রথম পত্রের ক্লাসে আমরা দেখেছিলাম যে অর্থায়ন বলতে কাকে বুঝি। আমরা অর্থায়ন বলতে ভাই আমরা এক্স্যাক্টলি বুঝিয়েছিলাম যে অর্থ আনয়নের যে প্রক্রিয়া এবং তার যে ব্যবস্থাপনা, এটিকে আসলে বলেছিলাম আমরা কি ভাইয়া, তোমাদের যদি ক্লাসটি করা থাকে অবশ্যই তোমরা জানবে, সেকে বলা হয় আমাদের অর্থায়ন। আমরা যদি বিস্তরভাবে অর্থায়ন সম্পর্কে জানতে চাই অবশ্যই ভাইয়া কী করতে হবে, আমাদের ফাইন্যান্স ফার্স্ট পার্টের ফার্স্ট চ্যাপ্টারে যে ক্লাসটি আছে সেটি তোমাকে করতে হবে। তারপরেও ভাইয়া তোমাকে বলে দিচ্ছে যে আসলে অর্থায়ন বলতে কি বোঝায়। ওকে, সো অর্থায়ন বলতে বোঝানো হয় যে একটি ব্যবসায়ী শুরু করার জন্য যে পরিমাণ আমাদের মূলধন দরকার, তহবিল দরকার,
দরকার তা কতটুকু হবে বা তা সংগ্রহ করার উৎস কি হতে পারে, কোথা থেকে সংগ্রহ করলে আমরা সর্বোচ্চ পরিমাণ কি পাবো, আমরা এখানে তহবিল সংগ্রহ করতে পারবো, এবং কোথায় বিনিয়োগ করলে আমরা উইদাউট রিস্ক বেশি করে কি পাবো, রিটার্ন নিয়ে আসতে পারবো, অর্থাৎ মুনাফা সর্বোচ্চ করতে পারবো। এই বিষয়ে পরিকল্পনা এবং তার বাস্তবায়ন বা সিদ্ধান্ত গ্রহণকে আসলে আমরা বলেছিলাম কি ভাইয়া, আমরা বলেছিলাম অর্থায়ন। ওকে, তো আমরা এখানে আরেকটি কথা বলেছিলাম যে অর্থায়নের আসলে মূল কাজ কি। সবাই একটু বলো তো ভাইয়া যে অর্থায়নের মূল কাজ কি, সবাই একটু বলো যে অর্থায়নের মূল কাজ কি। আমরা জানি ভাইয়া অর্থায়নের মূল কাজ বলতে বোঝানো হয় যে কি করা, এই যে তহবিলটা সংগ্রহ করেছি আমরা সেটিকে কি করা, আমাদের সেই সব তহবিল যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা করাটাই মূলত হচ্ছে আমাদের কার কাজ, অর্থায়নের মূল কাজ হিসেবে কাউন্ট করি। আচ্ছা ওকে ওকে, আচ্ছা এবার একটু খেয়াল করে দেখেন, আমরা প্রথমে যদি বলি যে লং টার্ম ফাইন্যান্সিং মানে কি, আমাদের যেই ফাইন্যান্সটা আসলে 5+ ইয়ার ধরে হয় বা 5-এর অধিক সময় ধরে হয় তাকে আমরা বলি হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। অর্থাৎ কোনো স্থায়ী সম্পত্তি প্রয়োজন মেটানোর জন্য কিংবা দীর্ঘমেয়াদী বিনিয়োগের উদ্দেশ্যে যে তহবিলের প্রয়োজন হয় তার সংগ্রহ বা ব্যবহারের প্রক্রিয়াকে আমরা আসলে সাধারণত কি বলি, দীর্ঘমেয়াদী অর্থায়ন বলে থাকি। একটু খেয়াল করে দেখো, জাস্ট একটু খেয়াল করো, এখানে বলা হয়েছে কোনো স্থায়ী সম্পত্তির প্রয়োজন মেটানো অথবা আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগের উদ্দেশ্যে। আচ্ছা আমরা জানি যে দীর্ঘ সময় মানে কত বছর ভাইয়া, 5+ বছর। এখন দেখেন আপনার স্থায়ী সম্পত্তির সাথে কেন আমরা এটা জড়িত বিষয়, আমরা যখন একটা স্থায়ী সম্পদ কিনি আমরা কোনগুলোকে স্থায়ী সম্পদ বলি, ধরো আসবাবপত্র হতে পারে, যন্ত্রপাতি হতে পারে, দালান কোঠা হতে পারে, মেশিন হতে পারে, এক্সেট্রা অনেক কিছু আছে যেগুলোকে আমরা বলি স্থায়ী সম্পদ। এগুলোকে স্থায়ী সম্পদ এজন্যই বলি এর আয়ুষ্কাল বা ব্যবহারকাল বা জীবনকাল কি হয়, আমার অনধিক সময়ের জন্য হয়, অসীম সময়ের জন্য হয়। আমরা কখনো এরকম বলি না যে আমরা একটা আসবাবপত্র ক্রয় করব সেটা 2 বছর ব্যবহার করে ফালাই দেবো, 3 বছর ব্যবহার করে ফালাই দেবো। এক্স্যাক্টলি যতদিন পর্যন্ত টিকে থাকবে, ওটা সক্ষমতা থাকবে তোমাকে সেবা দেওয়ার, তুমি ঠিক ততদিন পর্যন্ত সেটাকে ইউজ করবা। সাধারণভাবে সেটা 5, 10, 15 বছর ধরে আমরা কি করে থাকি, ইউজ করে থাকি। তুমি একটু খেয়াল করে দেখো, তোমার বাসায় ধরো একটা আলমারি আছে, এই আলমারিটি তুমি ক্রয় করেছো 10 বছর আগে, কিন্তু এখনো কি হচ্ছে, তোমার এখানে সেবা প্রদান করে যাচ্ছে। তাহলে এই যে আমাদের আলমারিটি আছে এটি অবশ্যই তোমার এটা কি ভাইয়া, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তো এইরকম ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কি থাকে ভাইয়া, দীর্ঘমেয়াদের আমাদের স্থায়ী সম্পত্তির প্রয়োজন থাকে। সেই প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে অথবা দীর্ঘমেয়াদী বিনিয়োগের উদ্দেশ্যে আমরা কি করে থাকি ভাইয়া, এই দীর্ঘমেয়াদী অর্থায়নগুলোকে করে থাকি। আমরা জানি সবাই যে দীর্ঘমেয়াদী প্রয়োজন মেটানোর জন্য আমাকে কি করতে হয়, দীর্ঘমেয়াদী অর্থায়ন বা দীর্ঘমেয়াদী অর্থায়নের যে উৎসগুলো আছে সেখান থেকে তহবিলটা কালেক্ট করতে হয়, কখনো আমরা স্বল্পমেয়াদীতে যেতে পারি না। সো ফার্স্ট আমরা কি বললাম, যে আমরা বললাম যে হচ্ছে দীর্ঘমেয়াদী এই অর্থায়নের আসলে বিষয়টা কি বা এই সংজ্ঞাটা কি। এবার দেখো, সাধারণত আমরা বলেছি 5 বছর বা তার অধিক সময়ের জন্য দীর্ঘমেয়াদী অর্থায়ন কি করতে হয়, আমাদের প্রণয়ন করতে হয়। এবং সর্বশেষ দীর্ঘমেয়াদী অর্থায়নের মাধ্যমে সাধারণত কি অর্জিত হয় ভাইয়া, সম্পদ অর্জিত হয়। একটু খেয়াল করে দেখেন, আমরা সংজ্ঞাতেও বলেছি যে দীর্ঘমেয়াদী অর্থায়ন মানে কি, যে সম্পত্তি প্রয়োজন মেটানো, কি ভাইয়া, সম্পত্তি প্রয়োজন মেটানো। পাশাপাশি আমরা এখানে কি বললাম, যে দীর্ঘমেয়াদী অর্থায়নের মাধ্যমে সাধারণত কি অর্জিত হয় ভাইয়া, সম্পদ অর্জিত হয়। কি অর্জিত হয়, সম্পদ অর্জিত হয়। এখন এই জায়গা থেকে তোমাকে যদি এমসিকিউ আমি করি যে দীর্ঘমেয়াদী অর্থায়নের মাধ্যমে কি অর্জন করা যায় বা কি অর্জিত হয়, তুমি কি পারবা না ভাইয়া, যে কি অর্জিত হয়, আমার সম্পদ মানে হচ্ছে অ্যাসেট, কি ভাইয়া, সম্পদ। এই সম্পদটা কোন ধরনের সম্পদ ভাইয়া, এই সম্পদটা হচ্ছে আমাদের একটা ফিক্সড অ্যাসেট, অর্থাৎ দীর্ঘমেয়াদী স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী স্থায়ী সম্পদ। ওকে, সো এখান থেকে কিন্তু আমাদের ভাইয়া এমসিকিউ আসতেই পারে, আসাটা কিন্তু অস্বাভাবিক না। সো আমরা সবাই কিন্তু সিকিউতে অনেক ভালো করি, কিন্তু আমরা খারাপটা কোথায় করি ভাইয়া, আমরা সিকিউতে জোর দিতে দিতে আমরা এমসিকিউর কথা ভুলে যাই। সো আমরা আজকে ক্লাসটি এমনভাবে করব যেখান থেকে সিকিউতে ক খতে আসলে আমরা সব পুরোপুরি যেন পেরে যাই, পাশাপাশি ভাইয়া এই জায়গা থেকে যে কোনোভাবে এমসিকিউ আসলে যেন আমরা কি করতে পারি, সে বিষয়টাকে কাভার আপ করতে পারি। সো ইনশাল্লাহ আমরা সেভাবে আজকে ক্লাসটি করার চেষ্টা করব। এবার দেখো, আমরা যদি বলি এই যে দীর্ঘমেয়াদী অর্থায়ন আছে, সেই অর্থায়ন উৎসগুলো কি হতে পারে। আচ্ছা, তো আমরা বলেছি যে দীর্ঘমেয়াদী অর্থের উৎস হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ভাইয়া বাহ্যিক, একটা হচ্ছে অভ্যন্তরীণ। কি ভাইয়া, একটা বাহ্যিক আর একটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ। তাহলে আমাদের এই যে বাহ্যিক উৎস আছে আর একটা অভ্যন্তরীণ উৎস আছে, একটা কোম্পানি বা একটা ব্যবসায় মূলত এই দুইটা জায়গা থেকে কি করতে পারে, আমাদের তহবিল কানেক্ট করতে পারে। এই তহবিল কালেক্ট করার জন্য শুধুমাত্র যে দুইটা উদ্দেশ্য আছে, এর মধ্যে কিন্তু আবার আমাদের অনেক ভেরিয়েশন আছে। সো আমরা যদি প্রথমে একটু খেয়াল করি, অভ্যন্তরীণ উৎস, কোম্পানি যদি তার কোম্পানির ভিতরে কোনো মাধ্যম ব্যবহার করে আমাদের কি করে, তহবিলটা সংগ্রহ করে, তবে সেই উৎসকে আমরা বলবো ভাইয়া কি, আমরা বলবো হচ্ছে অভ্যন্তরীণ উৎস। এখন খেয়াল করে দেখেন কি কি হতে পারে। 1, মালিক বা উদ্যোক্তার মূলধন। একজন মালিক, কার মালিক, কোম্পানির মালিক।
যখন ব্যবসাটা রান করবে সেই ক্ষেত্রে কি করতে হয়, তাকে নিজস্ব একটা মূলধন দিতে হয়। এই যে নিজস্ব মূলধন দিতে হচ্ছে, সে তার অভ্যন্তরে একটা জায়গা থেকে কি করছে ভাইয়া, মূলধনটাকে ইনভেস্ট করছে। দ্যাট মিনস এটা কি ধরনের উৎস হতে পারে, অভ্যন্তরীণ উৎস হতে পারে। দ্বিতীয়ত ভাইয়া সংরক্ষিত মূলধন। আমরা সবাই রিটেন আর্নিংসের কথা জানি বা সংরক্ষিত মুনাফার কথা জানি, যে একটা ব্যবসা প্রতিষ্ঠান তার পুরো যে মুনাফাটা প্রতিষ্ঠানে আসে বছর শেষে, সেখান থেকে পুরো মুনাফাটা তারা কি করে না ভাইয়া, শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে না। সেইখান থেকে যেটুকু পরিমাণ তারা ভবিষ্যতে কোম্পানি উন্নয়নের জন্য রেখে দেয়, তাকে আমরা কি বলি ভাইয়া, রিটেন আর্নিংস অথবা সংরক্ষিত মুনাফা। কি বলি ভাইয়া, রিটেন আর্নিংস অথবা সংরক্ষিত মুনাফা। ওকে, সো এই যে রিটেন আর্নিংস অথবা সংরক্ষিত মুনাফা বলি, সেটাও কিন্তু আমাদের একটা কোম্পানি কি অভ্যন্তরীণ জায়গা থেকে কি করা হয়, নেওয়া হয়। এবং সেই অভ্যন্তরীণ জায়গা থেকে নিয়ে যেহেতু আমরা তহবিলের কাজটা কি করি, পূর্ণ করি, দ্যাট মিনস এটা কোন ধরনের উৎস হবে ভাইয়া, এটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ উৎস। ওকে, এবার একটু খেয়াল করি আমরা সঞ্চিতি তহবিল। সঞ্চিতি তহবিল কেন করতে হয় ভাইয়া, আমরা সবাই জানি কেন সঞ্চিতি তহবিল গঠন করতে হয়। আমরা জানি ভাইয়া, একটা ব্যবসা প্রতিষ্ঠান অনেক ধরনের কি হতে পারে ভাইয়া, আমাদের অনেক ধরনের খরচ হতে পারে, যেগুলো থেকে আমরা কি করতে পারি, ক্ষতির সম্মুখীন হতে পারি। যেমন কি হতে পারে, ধরো একটা ব্যবসা প্রতিষ্ঠান আমরা অনাদায়ী পাওনা সৃষ্টি হতে পারে। কি হতে পারে, অনাদায়ী পাওনা সৃষ্টি হতে পারে। এই যে অনাদায়ী পাওনার যে ব্যয়টা আছে, সেটা ব্যাকআপ করতে হলে কি করতে হবে, আমাকে একটা সঞ্চিতি ক্রিয়েট করতে হবে। কারণ ভাইয়া, তুমি একটা ব্যবসা হিসেবে কখনোই চাইবা না তোমার ব্যবসায় কি হোক, লস বা ক্ষতির সম্মুখীন হোক, বা যারা আদার্স পার্টি আছে তারা জানুক যে তোমার ব্যবসায় এই নামক একটা কি আছে, ব্যয় বা ক্ষতি আছে। এইটা না জানানোর জন্য বা এইটাকে ব্যাকআপ দেওয়ার জন্য তুমি কি করো ভাইয়া, সবসময় একটা সঞ্চিতি তহবিল গঠন করো, যেটা আমার অনাকাঙ্ক্ষিত যে আমাদের ব্যয়গুলো আছে, যে ক্ষতিগুলো আছে, সেগুলোকে কাভার আপ করতে সহযোগিতা করে। এরপরে আসো সম্পদ বিক্রয়। ভাইয়া তুমি কি করতে পারো, তোমার কোম্পানিতে যে ধরনের সম্পদগুলো আছে সেটা আমাদের স্থায়ী সম্পদ অবশ্যই হবে। সেই সম্পদ তুমি কি করতে পারো, চাইলে বিক্রি করার মাধ্যমে কি করতে পারো ভাইয়া, তুমি তহবিল সংগ্রহ করতে পারো। তবে মনে রাখতে হবে, এই সম্পদটা অবশ্যই কি হতে হবে, এক্সেস কোনো সম্পদ হতে হবে। তোমার ব্যবসায় প্রয়োজনীয় যে সম্পদটুকু দরকার, তার বাইরে যদি কোনো সম্পদ তোমার কাছে থাকে ভাইয়া, তুমি শুধুমাত্র তখনই কি করতে পারবা, এটা বিক্রি করতে পারবা। আদারওয়াইজ তুমি এখানে বিক্রি করতে পারবা না। কারণ তুমি শিখেছো, একটু আগে শিখেছো যে আমরা দীর্ঘমেয়াদী স্থায়ী বা সম্পদের কি প্রয়োজন মেটানোর জন্য আমরা এই দীর্ঘমেয়াদী অর্থায়ন করি। তাহলে তুমি সেই সম্পদ যদি বিক্রি করো, তাহলে সম্পদ বিক্রি করছো, আবার সেখান থেকে টাকা আসছে, তো জেলাও সেই কদু। দ্যাট মিনস আমরা বলবো যে সম্পদ বিক্রয় ক্ষেত্রে সেই সম্পদই আমরা বিক্রয় করব যে সম্পত্তি কি থাকবে, এক্সেস বা অতিরিক্ত থাকবে। ওকে, আচ্ছা, আরেকটা কি হতে ভাই, একটু খেয়াল করে দেখো, আরেকটা হতে পারে কোম্পানি অভ্যন্তরীণ উৎস, মানে সে কি করতে পারে ভাইয়া, শেয়ার বিক্রি করতে পারে। এখন খেয়াল করে দেখো তো ভাইয়া, এই যে শেয়ার বিক্রয়ের কথা তোমরা অনেকেই মনে করো যে এটা অভ্যন্তরীণ উৎস। এটা কেন অভ্যন্তরীণ উৎস হবে? শেয়ারটা কি বিক্রি আমরা কোম্পানির মধ্যে করি? অবশ্যই না, শেয়ারটা বিক্রি করি ভাইয়া আমরা কোম্পানির বাইরে, আউটসাইডে। দ্যাট মিনস এটা কখনোই কি হতে পারবে না, আমাদের অভ্যন্তরীণ উৎস হতে পারবে না। এটা কোন উৎসের মধ্যে যাবে ভাইয়া, বাহ্যিক উৎসের মধ্যে যাবে। ওকে, ক্লিয়ার যে কেন শেয়ার মূলধন আমাদের অভ্যন্তরীণের মধ্যে যাচ্ছে না, কেন আমাদের এটা বাহ্যিকের মধ্যে যাচ্ছে, একটু আমাকে জানাও তো যে ক্লিয়ার কিনা। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো, আমরা বলেছিলাম এটা তো গেল অভ্যন্তরীণ, এবার আসো বাহ্যিক উদ্দেশ্য। বাহ্যিক মানে কি, কোম্পানি তার নিজস্ব মূলধনের বাইরে যে আমার থার্ড পার্টির কর্তৃক যে আমাদের তহবিলটা সংগ্রহ করে, সেইটাকে আমরা বলবো ভাইয়া কি, আমরা বলবো বাহ্যিক উৎস। এই বাহ্যিক উৎসকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের ভাইয়া প্রাতিষ্ঠানিক উৎস, আর একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। কি ভাইয়া, প্রাতিষ্ঠানিক উৎস এবং হচ্ছে আমাদের ভাইয়া অপ্রাতিষ্ঠানিক উৎস। এবার খেয়াল করে দেখি এই প্রাতিষ্ঠানিক উৎসগুলো কি হতে পারে। অর্থাৎ একটা কোম্পানি যখন তার নিজস্ব বা অভ্যন্তরীণ উৎসের বাইরে যে কোনো আর্থিক সংস্থার মাধ্যমে কি করবে, তহবিল সংগ্রহ করবে, সেগুলোকে বলবো ভাইয়া প্রাতিষ্ঠানিক উৎস। কি, আর্থিক প্রতিষ্ঠান। এখন খেয়াল করে দেখো, আমাদের সমাজে অনেক আর্থিক প্রতিষ্ঠান আছে যেগুলো একটা কোম্পানিকে কি দিয়ে থাকে, তহবিল সংগ্রহে সহযোগিতা করে থাকে বা ঋণ দিয়ে থাকে। সেগুলো কি হতে পারে, যেমন ধরো বাণিজ্যিক বিভিন্ন ব্যাংক আছে। আমরা জানি যে বাংলাদেশে আমাদের মোট কয়টি ব্যাংক আছে ভাইয়া, 61টি ব্যাংক আছে। এদের মধ্যে ভাইয়া কি আছে, ধরো তোমার একটা কেন্দ্রীয় ব্যাংক আছে, ছয়টি তোমাদের সরকারি ব্যাংক আছে, 3টা তোমার বিশেষায়িত ব্যাংক আছে, বাকি যতগুলো 9টি তোমার হচ্ছে আমাদের বিদেশি ব্যাংক আছে, এবং বাকি মোটামুটি 42-43টা ব্যাংক হচ্ছে আমাদের কি আছে ভাইয়া, বিদেশি বেসরকারি ব্যাংক আছে। তো এই যে ব্যাংকগুলো আছে, আমরা সব ব্যাংকের কথা যদি বাদ দেই, আমরা যদি শুধুমাত্র সরকারি যে 6টি ব্যাংক আছে, রূপালী, পূবালী, বেসিক, বিডিবিএল, অগ্রণী, সোনালী, এগুলোর কথা যদি আমরা বলি, তাহলে এইগুলোর মধ্যে সবচেয়ে আমরা জানি ভাইয়া যে সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক কোনটা, একটু খেয়াল করে দেখো, সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংকের নাম হচ্ছে ভাইয়া আমাদের সোনালী ব্যাংক। কি ব্যাংক ভাইয়া, সোনালী ব্যাংক। সো চাইলে কি করতে পারে একটা কোম্পানি, এই যে সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশের সোনালী ব্যাংক, সেখান থেকে কি করতে পারে ভাইয়া, আমার তহবিলটা সংগ্রহ করতে পারে। দ্যাট মিনস আমরা এটাকে বলবো হচ্ছে কি ব্যাংক ভাইয়া, বাণিজ্যিক ব্যাংক। শুধুমাত্র যে আমাদের সোনালী ব্যাংক থেকে নিবে এমন না, আমাদের অগ্রণী থেকে হতে পারে,
আমাদের বিডিবিএল ব্যাংক থেকে হতে পারে, আমাদের বেসিক ব্যাংক থেকে হতে পারে। সো এরকম প্রত্যেকটা ব্যাংক যেগুলো আছে সেগুলো থেকে সে কি করতে পারে ভাইয়া, সে তহবিল সংগ্রহ করতে পারে। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। ওকে, একটু ভাইয়াকে জানাবে যে বিষয়টা তোমরা ক্লিয়ার কিনা বা বুঝতে পেরেছো কিনা। ওকে, এবার খেয়াল করে দেখো বীমা কোম্পানি। আমরা জানি যে বাংলাদেশে মোটামুটি টোটাল সরকারি বেসরকারি যা মিলে 75টা বীমা কোম্পানি আছে। তার মধ্যে তোমার ধরো এটাকে ভাগ করা হয়েছে দুই ভাগে, একটা জীবন বীমা কর্পোরেশন, একটা সাধারণ বীমা কর্পোরেশন। এর আন্ডারে অনেক বিস্তারিত বিষয় আছে। এখন খেয়াল করে দেখো এই যে বীমা কোম্পানিগুলো আছে তারা কিন্তু অনেক সময় কি হতে পারে ভাইয়া, আমার কোম্পানির তহবিল সংগ্রহ করার সহায়ক উৎস হিসেবে কাজ করতে পারে। যেহেতু এটির আর্থিক প্রতিষ্ঠান, তার সক্ষমতা আছে আমাদেরকে ঋণ দেওয়ার, তারা কিন্তু আমাদেরকে কি করে ভাইয়া, ঋণ দেয়। এবার খেয়াল করে দেখো বিনিয়োগ ব্যাংক আছে, ইজারা প্রতিষ্ঠান আছে, বিশেষায়িত কি আছে ভাইয়া, আমাদের বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান আছে। তো এই যে ভাইয়া খেয়াল করে দেখো এখানে বাণিজ্যিক ব্যাংক, বীমা কোম্পানি, বিনিয়োগ ব্যাংক, ইজারা প্রতিষ্ঠান অথবা বিশেষায়িত আর্থিক যে প্রতিষ্ঠানগুলো আছে আমরা চাইলে কি করতে পারি, সেগুলোর মধ্য দিয়ে আমরা কি করতে পারি, আমরা তহবিল সংগ্রহ করতে পারি। ওকে, এই যে আমরা এইগুলোর মধ্যে দিয়ে তহবিল সংগ্রহ করলাম, প্রত্যেকটা বিষয় হচ্ছে আমাদের কি ভাইয়া, একটা আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট। দ্যাট মিনস আমরা কি বলছি ভাই, এটা প্রাতিষ্ঠানিক উৎস। ওকে, ক্লিয়ার? ওকে, এবার একটু খেয়াল করে দেখেন আমরা যদি অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে যাই, সেই অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো কি হতে পারে ভাইয়া, একটু খেয়াল করে দেখি সে কি হতে পারে অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো। প্রথমত আমরা যেটা দেখব সেটি হচ্ছে কি আছে ভাইয়া, সেটি হচ্ছে আমাদের ইকুইটি অর্থায়ন থেকে হতে পারে, আর একটা ঋণ অর্থায়ন থেকে হতে পারে, যেটা আমার কিসের বাহিরে, আর্থিক প্রতিষ্ঠানের বাহিরে। দ্যাটস ওয়াই এটাকে নাম দিয়েছি কি ভাইয়া, অপ্রাতিষ্ঠানিক অর্থায়ন। একটু খেয়াল করে দেখি ইকুইটি মানে কি, ইকুইটি মানে হচ্ছে ওনার্স ইকুইটি, মানে মালিকানা সত্ত্ব। কি ভাইয়া, মালিকানা সত্ত্ব। ওকে, সো মালিকানা সত্ত্বের মধ্যে আমরা যদি দেখি সাধারণ শেয়ার এবং হচ্ছে কি শেয়ার আছে, অগ্রাধিকার শেয়ার। অর্থাৎ আমরা একটু আগে যে বলছি কোম্পানি কি করতে পারে ভাইয়া, চাইলে শেয়ার বিক্রয় করতে পারে। শেয়ার বিক্রয় করার মাধ্যমে তারা কি করতে পারে ভাইয়া, তারা শেয়ার মূলধন গঠন করে। কি করে, শেয়ার মূলধন গঠন করে। এই যে শেয়ার মূলধন গঠন করে, এই শেয়ার মূলধন দ্বারা তারা কি করে ভাইয়া, দীর্ঘমেয়াদের জন্য তারা তহবিল সংগ্রহ করে। এখন একটু খেয়াল করে দেখবেন সেটা কি ভাইয়া, এই যে আমরা শেয়ার বিক্রি করলাম, এই শেয়ার নিয়ে আমরা একটু কথা বলবো। এই শেয়ার নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই, একটু খেয়াল করে দেখো আমরা সাধারণত জানি যে শেয়ার মানে হচ্ছে আমাদের কি ভাইয়া, শেয়ার মানে হচ্ছে যে যৌথ মূলধনী কোম্পানির যে মূলধন আছে, কি আছে, মূলধন আছে, সেই মূলধনের যে ক্ষুদ্র অংশ, সেই ক্ষুদ্র অংশগুলোকে আমরা কি বলবো ভাইয়া, সেই ক্ষুদ্র অংশের প্রত্যেকটা অংশের নাম আমরা কি দেব, আমরা দেব হচ্ছে শেয়ার। আবার বলছি, যৌথ মূলধনী কোম্পানির যে মূলধনটা আছে সেটার ক্ষুদ্র অংশ করব, যার প্রতিটি অংশের নাম আমরা কি দেব ভাইয়া, আমরা দেব শেয়ার। এই শেয়ারটা সাধারণত আমাদের দুই ধরনের হয়ে থাকে। কি ভাইয়া, একটা হচ্ছে আমাদের সাধারণ শেয়ার, আর একটা হচ্ছে ভাইয়া আমাদের অগ্রাধিকার শেয়ার। কি শেয়ার ভাইয়া, একটা হচ্ছে সাধারণ শেয়ার আর একটা হচ্ছে আমাদের অগ্রাধিকার শেয়ার। এবার খেয়াল করো আমরা যদি আরো বিস্তারিত পড়তে চাই, এই অগ্রাধিকার শেয়ারই আবার কয় প্রকার পাবো আমরা ভাইয়া, আমরা টোটাল 8 প্রকার পাবো। সো আমরা আজকে সেদিকে যাব না, আমরা শুধুমাত্র দেখার চেষ্টা করব যে এই শেয়ার দুই ধরনের কি হতে পারে। ওকে, একটু খেয়াল করবেন সাধারণ শেয়ার আর হচ্ছে আমাদের অগ্রাধিকার শেয়ার। ভাই একটু খেয়াল করেন, সাধারণ শেয়ারের যা সুবিধা, সাধারণ শেয়ারের যা সুবিধা এর তা অসুবিধা। কি ভাইয়া, উল্টা কাজ করবে, এদের মধ্যে সম্পর্ক নেগেটিভ। এর জন্য যা সুবিধা ওর জন্য তা অসুবিধা। এবার এর জন্য যেটা আমাদের অসুবিধা, তাহলে কি হবে অবশ্যই বুঝতে পারছো, এর জন্য কি হবে সেটা আমাদের সুবিধা হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে, সুবিধা হিসেবে কাজ করবে। আচ্ছা একটু খেয়াল করি, তাহলে আমরা বললাম যে সাধারণের যেগুলো সুবিধা অগ্রাধিকারের জন্য সেটা অসুবিধা, এর যেটা অসুবিধা সেটা এর জন্য সুবিধা। তাহলে সুবিধা অসুবিধাগুলো কি, এটা আমাদের একটু জানতে হবে। ফার্স্ট যদি আমরা একটু খেয়াল করি সাধারণ শেয়ারের সুবিধাগুলো কি, প্রথম সুবিধা হচ্ছে তারা পরিচালনা পর্ষদে কি হতে পারে, দাঁড়িয়ে পারে, তারা ভোটাধিকার ক্ষমতা তাদের আছে, তারা পরিচালনা পর্ষদ হতে পারে, তাদের ভোটাধিকার ক্ষমতা আছে, এবং তারা কোম্পানিতে বিভিন্ন বিষয়ে কি করতে পারে ভাইয়া, সিদ্ধান্ত মতামত সবকিছু দেওয়ার ক্ষমতা তারা রাখে। কিন্তু তাদের অসুবিধাটা হলো তারা সবার শেষে কি ভোগ করে, লভ্যাংশ ভোগ করে। অপরদিকে যদি আপনি খেয়াল করেন আমাদের অগ্রাধিকার শেয়ার আছে, সেই শেয়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ভোটাধিকার ক্ষমতা নেই। তারা কোম্পানি কিছু ক্ষেত্রে শুধুমাত্র কি করতে পারে ভাইয়া, নিজেদের সিদ্ধান্ত দিতে পারে, নিজেদের মতামত প্রদান করতে পারে, আদার্স কোনো ক্ষেত্রে তারা পারে না। এবং এখানে সুবিধাটা হলো কি ভাইয়া, আমরা দেখেছিলাম সাধারণ শেয়ারে তারা সবার শেষে লভ্যাংশ ভোগ করলেও অগ্রাধিকার শেয়ারে তারা কি করবে ভাইয়া, সবার শুরুতে লভ্যাংশ ভোগ করবে। এই যে সবার শুরুতে লভ্যাংশ ভোগ করবে, এই জন্য এর নাম দেওয়া হচ্ছে ভাইয়া অগ্রাধিকার। অগ্র মানে সবার আগে, অগ্রাধিকার শেয়ার। আশা করি এই যে শেয়ারের বিষয় আছে এটা নিয়ে তোমরা বুঝতে পেরেছো। এবার একটু খেয়াল করে দেখো
আমরা এখানে তাহলে কি দেখেছি, যে আমরা দেখেছি যে অপ্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানের মধ্যে যে ইকুইটি অর্থায়ন আছে সেটাকে আমরা বলি সাধারণ শেয়ার আর হচ্ছে অগ্রাধিকার শেয়ার, যেটা নিয়ে আমরা অলরেডি ডিসকাস করে ফেললাম। এবার একটু খেয়াল করি, আমরা আরো একটা জায়গা থেকে কি করতে পারি ভাইয়া, তহবিলটাকে সংগ্রহ করতে পারি বা দীর্ঘমেয়াদী অর্থায়ন কালেক্ট করতে পারি। সেই আমাদের পক্ষটা কি হতে পারে, ফার্স্ট যদি আমরা বলি সেটা হচ্ছে বন্ড, ঋণ। দেখো ভাইয়া, বন্ড বলতে তুমি যা বোঝো, তুমি অ্যাকচুয়ালি ঋণপত্র বলতে তাই বুঝো, তুমি অ্যাকচুয়ালি ডিবেঞ্চার বলতে কিন্তু তাই বোঝো। এই যে বিষয়গুলো আছে এগুলো শুধু এক একটা নাম, কিন্তু কার্যক্রম কিন্তু একই। বন্ড হচ্ছে আমাদের একটা দীর্ঘমেয়াদী ঋণের হাতিয়ার, যেটা বিক্রয় করে কোম্পানি কি করে ভাইয়া, দীর্ঘমেয়াদের জন্য তহবিল সংগ্রহ করে থাকে। সো আজকে আলোচনার বিষয় আসলে আমাদের এই যে বন্ড আছে সেই বন্ডটা নিয়েই। সো আমরা চলো বন্ড সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি। আচ্ছা, ফার্স্ট যদি আমরা একটু বলি যে আসলে বন্ডটা কি, ফার্স্ট আমরা কি বলবো ভাইয়া, যে আসলে বন্ডটা কি। আচ্ছা, তো আমরা বললাম যে বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণের হাতিয়ার, যা বিক্রি করে কোনো কোম্পানি কি করে ভাইয়া, তহবিল সংগ্রহ করে। এবার প্রশ্ন হচ্ছে তহবিলটা কোন ধরনের তহবিল হবে, অবশ্যই ভাইয়া মনে রাখতে হবে এটা দীর্ঘমেয়াদী কি হবে, তহবিল হবে। কেন দীর্ঘমেয়াদী তহবিল, কারণ বন্ড বা ঋণপত্র মানে সেটা কি ভাইয়া, দীর্ঘমেয়াদের জন্য। সেটা কি মানে দীর্ঘমেয়াদের জন্য, কেন, কারণ আমরা এখানে অর্থায়নের ক্ষেত্রে আমরা পড়ছি দীর্ঘমেয়াদী অর্থায়ন, তার মানে বোঝাই যাচ্ছে এখানে যত কাজ কারবার হবে তার সবটাই হবে আমাদের দীর্ঘমেয়াদীকে ঘিরে, মানে 5 বছরের অধিক সময়ের জন্য যে বন্ডগুলো হয়, যে ঋণপত্র হয়, যে ডিবেঞ্চার হয়, সেগুলো নিয়ে। ওকে, তাহলে আমরা প্রথমেই জানলাম কি, যে বন্ড হচ্ছে একটি দীর্ঘমেয়াদী ঋণের হাতিয়ার, যা বিক্রি করে কোম্পানি কি করে ভাইয়া, আমাদের তহবিল সংগ্রহ করে দীর্ঘমেয়াদের জন্য। এবং এই যে বন্ড হোল্ডার যারা আছে তারা হচ্ছে কোম্পানির কাছে কি হিসেবে কাজ করে, কোম্পানির কাছে একটা পাওনাদার হিসেবে কাজ করে। যেহেতু পাওনাদার হিসেবে কাজ করে ভাইয়া, মনে রাখতে হবে পাওনাদার তার কি করে, এই যে পাওনাদার আছে এই পাওনাদার তার কি পাবে, পাওনার জন্য একটা আমাদের সুদ পাবে। কি পাবে, সুদ দাবি করতে পারবে, যেটাকে আমরা পাওনাদারে কি বলতে পারি, সুদ বলতে পারি, অথবা আমরা কি বলতে পারি ভাইয়া, প্রদেয় সুদ বলতে পারি। এই যে প্রদেয় সুদটা আছে ভাইয়া, সেই প্রদেয় সুদটা একটা আমাকে ফিক্সড পার্সেন্টেজে দিতে হয়। কিসে দিতে হয়, ফিক্সড পার্সেন্টেজে, স্থায়ী পার্সেন্টেজে দিতে হয়। খেয়াল করে দেখেন, আমরা বুঝে বিষয়টা বলেছি এখানে, যে বন্ডের লিখিত মূল্যের উপর নির্দিষ্ট হারে, ফিক্সড হারে কোনো ধরনের নড়চড় হবে না। উভয় পক্ষের মধ্যে যা কি হবে, আমাদের মিউচুয়াল হবে, সেটা সবসময় স্থায়ী থাকবে। সেই নির্দিষ্ট হারে কি করতে হবে, সুদ প্রদান করতে আমাদের কোম্পানি কি থাকবে ভাইয়া, বাধ্য থাকবে। সে বাউন্ড এখানে কি করতে, প্রোভাইড করতে ফিক্সড ইন্টারেস্ট রেট। ওকে, এই জন্য ভাইয়া আমরা আসলে বন্ডকে বলি একটা স্থায়ী আয়যুক্ত সিকিউরিটিজ। ভাইয়া তোমার প্রশ্ন আসতেই পারে, যে খ নাম্বারে বলতেই পারে যে বন্ডকে কেন আমরা স্থায়ী আয়যুক্ত সিকিউরিটিজ বলি, বা বন্ডকে কেন আমরা হচ্ছে ভাইয়া ফিক্সড ইনকাম সিকিউরিটিজ বলি। তাহলে কিভাবে অ্যান্সার করতে হবে, অ্যান্সার করতে হবে বন্ড হোল্ডাররা হলো আমাদের কোম্পানি। প্রথমে এভাবে বলবা যে বন্ড হচ্ছে একটা দীর্ঘমেয়াদী ঋণের হাতিয়ার, যা বিক্রয় করে কোম্পানি কি করে, দীর্ঘমেয়াদের জন্য তহবিল সংগ্রহ করে। দ্বিতীয়ত বলতে হবে বন্ড হোল্ডাররা হচ্ছে কোম্পানির জন্য একটা পাওনাদার, এবং তাদের দাবির উপর যে সুদটা পাই তাকে আমরা বলি প্রদেয় সুদ, এবং সেটা কি করতে হয় ভাইয়া, নির্দিষ্ট হারে প্রদান করতে হয়। যার কারণেই আমরা আসলে কি বলি, এটাকে বলি হচ্ছে স্থির আয়যুক্ত সিকিউরিটিজ অথবা ফিক্সড ইনকাম সিকিউরিটিজ। ওকে ভাইয়া, একটু বলো তো যে আমরা বুঝতে পেরেছি কিনা বিষয়গুলো। আচ্ছা, সবাই একটু শেয়ার দেই না, সবাই একটু শেয়ার দেই। আচ্ছা, একটু ভাইয়াকে জানিয়ে দেবে যে আসলে বুঝতে পেরেছি কিনা, বা কোনো প্রবলেম আছে কিনা। প্রবলেম থাকলে একটু বলবা। সব কিছু ভাইয়ের সাথে একটু শেয়ার করতে হবে। হ্যাঁ, তোমাদের প্রবলেম যদি আমি না জানি তাহলে কিভাবে সলভ করব, সব কিছু ভাইয়াকে বলতে হবে, এই জন্য একটু ক্লাসে যুক্ত থাকতে হবে। ওকে, আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখি আমরা যেটাতে যাব, সেটা হলো বন্ডের আরেকটা পার্ট। সেটা হচ্ছে দেখো, আমরা বললাম যে বন্ড হলো ক্রেতার জন্য একটি স্থায়ী আয় সিকিউরিটিজ, অর্থাৎ যে বন্ড ক্রয় করে সে বার্ষিক নির্দিষ্ট কি পেয়ে থাকে, একটা সুদ পেয়ে থাকে। এর কারণে আমরা বলেছিলাম বন্ড হচ্ছে একটা স্থায়ীযুক্ত সিকিউরিটিজ। আচ্ছা, যেসব প্রতিষ্ঠান বন্ড ইস্যু করে তাদেরকে আমরা কি বলি, একটু খেয়াল করে দেখেন। যেসব প্রতিষ্ঠান বন্ড ইস্যু করে তাকে আমরা ইস্যুকারী কর্তৃপক্ষ বলি, অথবা আমরা এটাকে বলতে পারি কি ভাইয়া, আমরা বলতে পারি ইস্যুয়ার। এই যে বিষয়গুলো আছে, যে যেই প্রতিষ্ঠান বন্ড ইস্যু করে তাকে বলা হয় ইস্যুয়ার বা বন্ড কর্তৃপক্ষ বা ইস্যুকৃত কর্তৃপক্ষ। এগুলো কিন্তু ভাই আমাদের এমসিকিউতে অহরহ চলে আসে। দেখতে সহজ মনে হলে যখন এমসিকিউতে তোমার সামনে উপস্থিত হয় তখন কিন্তু ভাইয়া কি হয়ে যায়, তোমার মাথা নষ্ট হয়ে যায়। যেগুলো কোথা থেকে এসেছে, কখন পড়লাম, কি দেখলাম, সবই তো পড়লাম কিন্তু এগুলো তো পেলাম না। এগুলো কিন্তু ভাইয়া তোমার বইয়ের মধ্যেই আছে, আমি তো এগুলো আবিষ্কার করি নাই, এগুলো বইতেই আছে। আমি সেগুলোকে শুধু সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে দিচ্ছি, এটাই আমার কাজ। তোমাকে সাজিয়ে গুছিয়ে দেওয়া, তোমার প্রিপারেশনকে বেস্ট করে দেওয়া, সেটাই আমাদের কাজ।
এবার একটু খেয়াল করে দেখো, যখন কোনো কোম্পানি মানুষের নিকট থেকে দীর্ঘমেয়াদের জন্য ঋণ গ্রহণ করতে চায় তখন সেই কোম্পানি কি করে থাকে ভাইয়া, বন্ড ইস্যু করে থাকে। আমরা জানি যে বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণের হাতিয়ার। যখন একটা কোম্পানি দীর্ঘমেয়াদের জন্য তহবিল সংগ্রহ করার প্রয়োজন হবে তখন সে কি করবে ভাইয়া, সে বন্ড ইস্যু করবে। ওকে, বন্ড ইস্যু করে ঋণ সংগ্রহ করার পর কোম্পানি তার প্রয়োজন মেটায় এবং বিনিময়ে বন্ডের ক্রেতা নির্দিষ্ট একটা কি পায়, কোম্পানি থেকে আমাদের সুদ পেতে থাকে, যেটা কোম্পানিকে বাধ্য থাকতে হয় দিতে। এবার এই সাধারণত বন্ডের মেয়াদ শেষ হলে কোম্পানি বন্ডের ক্রেতাকে আবার মূল টাকাও কি করতে হয়, ফেরত দিতে হয় এবং বন্ডটা কি হয় আমাদের গ্রহণ করে। তাহলে খেয়াল করো, তোমাকে নির্দিষ্ট মেয়াদের জন্য কি করবে, নির্দিষ্ট মেয়াদের জন্য সুদ প্রদান করবে এবং মেয়াদ শেষে আবার তোমাকে বন্ডের আসলটা কি করবে ভাইয়া, ফেরত দেবে। তার মানে ভাইয়া আমরা বলতেই পারি যে এই যে বন্ড বিষয়টা আছে, এই যে ঋণ বিষয়টা আছে, এখান থেকে ভাইয়া আমরা ফেরতটা পাই কি ভাইয়া, সুদ প্লাস আসল। কি পাই ভাইয়া, সুদ প্লাস আসল। তাহলে একটু খেয়াল করো তো, আমরা একসাথে এটাকে বলতে পারি না, একসাথে আমরা এটাকে বলতে পারি যে বন্ড থেকে যে প্রাপ্তিটা পাই সেটা হচ্ছে আমাদের কি প্রাপ্তি ভাইয়া, সুদ আসল প্রাপ্তি। কি প্রাপ্তি, সুদ আসল প্রাপ্তি। দেখেন এই বিষয়টা আমরা তৃতীয় চ্যাপ্টারে কম্পাউন্ডিং এর ক্ষেত্র বা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্র পড়ি। ঋণ পরিশোধ সূচিপত্র যখন তুমি পড়ো, সেই ঋণ পরিশোধকরণ সূচিপত্রের ক্ষেত্রে তুমি দেখো যে বন্ডের ক্ষেত্রে যে বিষয়টা যে সুদ প্লাস আসল কিন্তু চলে আসে। তো আমরা সেই বিষয়টা এখানেও দেখছি যে বন্ডের ক্ষেত্রে তারা নির্দিষ্ট একটা সুদ পাবে, যার কারণে তাকে স্থায়ীযুক্ত সিকিউরিটিজ বলা হয়। পাশাপাশি সে নির্দিষ্ট মেয়াদ শেষে আবার আসলটাও কি হয়ে যাবে, ফেরত পাবে ভাইয়া। ওকে, তো ফলে কি হচ্ছে, বন্ডের ক্রেতা কোম্পানি আর কোনো অধিকার থাকে না, যখন ফেরত দেবে তখন তার কোনো অধিকার থাকবে না। না যে দিয়েছে সে কোনো ধরনের ইন্টারেস্ট পাবে, যে নিয়েছে সে কোনো ধরনের ইন্টারেস্ট দিতে বাধ্য থাকবে না। সো উভয় তারা কি হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে। ওকে, এবার একটু খেয়াল করো, আমরা একটু আগে বলেছি যারা বন্ড ইস্যু করে তাদেরকে কি বলা হয়, বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ অথবা ভাইয়া ইস্যুয়ার বলা হয়। কি বলা হয়, বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ অথবা ইস্যুয়ার বলা হয়। এবার খেয়াল করো, এই বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ হচ্ছে চারটা, একটা সরকার, একটা কোম্পানি বা কর্পোরেশন, একটি বৈদেশিক সরকার বা কোম্পানি, একটি হচ্ছে মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ। কয়টা ভাইয়া, চারটা, সরকার, কোম্পানি বা কর্পোরেট, বৈদেশিক সরকার বা বৈদেশিক কোম্পানি, আর এটা হচ্ছে মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ। এবার একটু খেয়াল করে দেখেন ভাইয়া, তোমাদেরকে কি করবে, এই চারটা বিষয়ের যে একদম প্রস অ্যান্ড কনস যা আছে, খুঁটিনাটি সবকিছু আমরা ডিসকাস করব। শুধু কি করতে হবে ভাইয়া, ক্লাসটি মনোযোগ দিয়ে করতে হবে। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমরা যেটা দেখব সেটি হচ্ছে ভাইয়া সরকার, অর্থাৎ বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষের মধ্যে কোন কর্তৃপক্ষ নিয়ে আলোচনা করব, সরকার কর্তৃপক্ষ নিয়ে আলোচনা করব। সাধারণত ভাইয়া সরকার যদি কোনো একটা বন্ড ইস্যু করে থাকে, আমরা সেই বন্ডটাকে বলি হচ্ছে ট্রেজারি বন্ড। আমরা সবাই একটু খেয়াল করো তো, তোমরা জীবনে একবার হলো ভাইয়া ট্রেজারির কথাটা শুনেছো, পাশাপাশি একবার হলো ট্রেজারি বন্ডের কথা শুনেছ। তোমরা কি জানো যে ট্রেজারি বন্ড কারা ইস্যু করে? ট্রেজারি বন্ড ভাইয়া ইস্যু করে কে, আমাদের বাংলাদেশ সরকার। এখন কথা হলো, এই যে আমরা প্রশ্নটা পড়ি যে বাংলাদেশ সরকার কি করে, ট্রেজারি বন্ড ইস্যু করে, এখানে আমাদের একটু বেসিকে ভুল আছে, একটু বেসিকে আমাদের কি চিন্তা ভাবনাটা ভুল আছে। আমরা সেটাকে আজকে কারেকশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা ফার্স্ট অফ অল বইয়ের ভাষায় পড়বো, সরকার কর্তৃক ইস্যুকৃত যে দীর্ঘমেয়াদী বন্ডটা আছে তাকে বলা হয় ভাইয়া ট্রেজারি বন্ড। অর্থাৎ সরকার যে বন্ডটা ইস্যু করে তাকে আমরা বলছি মূলত কি বন্ড, ট্রেজারি বন্ড। এবার খেয়াল করো, ট্রেজারি বন্ড যে ইস্যু করে, আসলে এই ইস্যুটা সরকার করে না। কে করে? সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক। কে করে ভাইয়া? সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক করে। ওকে, তাহলে আমরা সব সময় হরহামেশাই যে বলে থাকি সরকার কর্তৃক যে বন্ডটা ইস্যু করা তাকে ট্রেজারি বন্ড বলে। ওকে ফাইন, আমি মানছি না যেটা ভুল, কিন্তু সমস্যাটা হচ্ছে সরকার তো এটা ইস্যু করে না। তাহলে এর ইস্যুয়ারকে সরকারের পক্ষে যে আর্থিক প্রতিষ্ঠান আছে সেটা হচ্ছে ভাইয়া বাংলাদেশ ব্যাংক। কি ব্যাংক? বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের একমাত্র কেন্দ্রীয় ব্যাংক। তাহলে আমরা মনে রাখবো যে আমাদের এই যে আমাদের ট্রেজারি বন্ডটা আছে, সেই ট্রেজারি বন্ডটা কে ইস্যু করে ভাইয়া? আমাদের ইস্যু করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু বাংলাদেশ ব্যাংক ইস্যু করলেও অর্থ প্রদানের আর্থিক যে বিষয়টা আছে সেটা পেইড করার, পেমেন্টটা পরে করে দেওয়ার নিশ্চয়তা কে দেয়? নিশ্চয়তা দেয় হচ্ছে আমাদের সরকার। তার মানে আমাদের এখানে বাংলাদেশ ব্যাংক কি করছে? ট্রেজারি বন্ডটাকে ইস্যু করছে, আর অর্থ প্রদানের নিশ্চয়তা দিচ্ছে কে ভাইয়া? খেয়াল করে দেখো, অর্থ প্রদান এইটা নিশ্চয়তা দিচ্ছে আমাদের সরকার। যেহেতু অর্থ প্রদানের নিশ্চয়তা সরকার দেয়, ওই জন্যই আসলে আমরা বলি এখানে কি বন্ড, এটা সরকারি বন্ড। এবার খেয়াল করো, সরকার যেখানে অর্থ প্রদানের নিশ্চয়তা দিচ্ছে ভাইয়া, সেখানে তোমার কোনো ঝুঁকি আছে? নাই। সরকারি কোনো কাজে তোমার কোনো ঝুঁকি নেই বললেই চলে। নেই এমন না, আছে, তবে অন্যান্যদের তুলনায় একই বাড়ি কম, যেটাকে আমরা নেই বললেই চলে বলতে পারি। এবার একটু খেয়াল করে দেখো, তাহলে সরকার যেহেতু আমাদের কি করছে ভাইয়া, অর্থ প্রদানের নিশ্চয়তা দিচ্ছে, তার মানে কোনো টেনশন নাই, এখান থেকে টাকা আমরা পাবোই পাবো। দ্যাটস ওয়াই
আমরা বলি ট্রেজারি বন্ড হচ্ছে ভাইয়া ঝুঁকি মুক্ত বা দেউলিয়াত্ব ঝুঁকি মুক্ত, এখানে কোনো প্রকার কি থাকবে না, ঝুঁকি থাকতে পারে না। এবার খেয়াল করো, উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষে 2 বছর, একটু খেয়াল করে যে বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষে তার মানে সরকার কিন্তু না, কে করছে, সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক করছে, কি করছে, আমাদের এই বন্ডটাকে ইস্যু করে দিচ্ছে। তাহলে এই যে বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষে 2 বছর জন্য হতে পারে, 5 বছর জন্য হতে পারে, আমাদের 10 বছর, 15 বছর, 20 বছর মেয়াদে কি করে থাকে ভাইয়া, ট্রেজারি বন্ড ইস্যু করে থাকে। এবং ট্রেজারি বন্ডের ইল্ড প্রাপ্তি অন্যান্য বন্ডের তুলনায় কম। ইল্ড মানে কি ভাইয়া, আমরা বলবো হচ্ছে ইল্ড মানে হচ্ছে মুনাফা। কেন, এখন প্রশ্ন হচ্ছে কেন আমাদের ট্রেজারি বন্ডের মুনাফা অন্যান্য বন্ডের তুলনায় কম? তো এই বিষয়টা আমরা একটু খেয়াল করি। আমরা বলেছি ট্রেজারি বন্ডে কি আমাদের মুনাফা কম পাওয়া যায়, আচ্ছা কম হয়। সো এটা সত্যতা কতটুকু একটু খেয়াল করে দেখো। আমরা একটু আগে বলেছি ট্রেজারি বন্ডে আমাদের সরকার কি করে ভাইয়া, আমাদের সরকার হচ্ছে টাকা প্রদানের নিশ্চয়তা দেয়। কিসের নিশ্চয়তা, টাকা প্রদানের আমাদের নিশ্চয়তা দিয়ে দেয়। আচ্ছা, সরকার যেখানে টাকা প্রদানের নিশ্চয়তা দিবে তার মানে সেখানে কি কম ভাইয়া, ঝুঁকি কম। কি কম ভাইয়া, ঝুঁকি কম। আমরা জানি ঝুঁকির সাথে মুনাফার কি আছে ভাইয়া, একটা পজিটিভ রিলেশন আছে। কি রিলেশন ভাইয়া, পজিটিভ রিলেশন। অর্থাৎ ঝুঁকি যত বেশি হবে মুনাফা তত বেশি হবে। এখানে তো ঝুঁকি কম, তাহলে তুমি কিভাবে প্রত্যাশা করো যে তোমার মুনাফা বেশি হবে? বুঝতে পেরেছেন? তাহলে আমাদের জানতে হবে যে ঝুঁকির সাথে মুনাফার কি সম্পর্ক, পজিটিভ সম্পর্ক। তাহলে যদি পজিটিভ সম্পর্ক হয়, আমরা জানি যে ঝুঁকি যত বেশি হবে মুনাফা তত বেশি হবে, কিন্তু এখানে ঝুঁকিটা যে কম তার মানে মুনাফা কম হবে না তো বেশি হবে? অবশ্যই কম হবে। এবার খেয়াল করে দেখেন, এই যে ঝুঁকি কম আছে, এই ঝুঁকি কম মানে এমন বোঝাচ্ছে যে আপনি কি করেছেন, এখানে বিনিয়োগ কম করেছেন। কি করেছেন, বিনিয়োগ কম। এমনটা কিন্তু ভাবার কোনো প্রশ্ন ওঠে না। আপনি বিনিয়োগ করেছেন, কিন্তু আমরা জানি যে নর্মালি অন্যান্য জায়গার থেকে সরকার কি করে, যেহেতু আমাদেরকে সেফলি রিটার্নটা দিতে চায়, দ্যাটস ওয়াই তাদের ক্ষেত্রে আমরা একটু কি পাই, রেট অফ পার্সেন্টেজটা একটু কম পাই। দ্যাটস ওয়াই ভাই আমরা কি বলেছি, দ্যাটস ওয়াই আমরা এখানে বলেছি যে আমাদের কি হবে, এখানে ইল্ড প্রাপ্তিটা অন্যান্য বন্ডের তুলনায় কম হবে। আশা করছি আপনার বিষয়টা ক্লিয়ার হয়েছে। ওকে, আচ্ছা এবার একটু খেয়াল করি, এবার একটু খেয়াল করি আমরা কোথায় যাব, আমরা যাব নেক্সট যে বন্ড আছে সেটা হচ্ছে কোম্পানি অথবা কর্পোরেশন বন্ড। অর্থাৎ সহজ ভাষায় কোম্পানি কর্তৃক বা কর্পোরেশন কর্তৃক যে বন্ডটা ইস্যু করা হয় তাকে বলি ভাইয়া কি, কোম্পানি অথবা কর্পোরেট বন্ড। কি বন্ড, আমরা কোম্পানি বা কর্পোরেশন কর্তৃক যে বন্ডটা ইস্যু করব তাকে বলছি ভাইয়া দীর্ঘমেয়াদী বা হচ্ছে কর্পোরেট বন্ড অথবা কর্পোরেশন বন্ড। খেয়াল করে দেখেন, কর্পোরেট বন্ডকে সিনিয়র সিকিউরিটি বন্ড বলা হয়। কেন সিনিয়র সিকিউরিটি বন্ড বলা হয় একটু খেয়াল করেন। কারণ হলো যে কোম্পানির বিলোপ সাধন ঘটতে অগ্রাধিকার শেয়ার হোল্ডার কি করে, সাধারণত তাদের যে প্রাপ্তিগুলো সেগুলো আগে পায়, এবং সাধারণ শেয়ার হোল্ডারদের দাবি পরিশোধের পূর্বেই আমাদের কি করা হয়, বন্ড হোল্ডারদের দাবি পরিশোধ করতে হয়। আবার একটু বলি, যখন একটা কোম্পানি বিলুপ সাধন হবে, আমরা সাধারণত জানি যে কোম্পানি বিলুপ সাধন হওয়ার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কার দাবি পরিশোধ করতে হয়, আমাদের সর্বপ্রথম ঋণ হোল্ডার বা বন্ড হোল্ডার যারা আছে তাদের দাবি পরিশোধ করতে হয়। তারপরে যেতে হয় অগ্রাধিকার শেয়ার হোল্ডার, তারপরে যেতে হয় আমাদের আরো অন্যান্য, এবং সর্বশেষে আমাদের কি বিলম্বিত শেয়ার যারা তারা। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, এই যে আমাদের কোম্পানি বিলুপ সাধন কালে সবার আগে কি পাবে, আমাদের বন্ড হোল্ডার তাদের দাবিটা ফেরত পাবে। এই জন্য ভাই এটাকে বলা হয় আমাদের কি সিনিয়র সিকিউরিটি বন্ড। সেটা কোন ধরনের বন্ড হবে, সেটা অবশ্যই কোম্পানি অথবা কর্পোরেশন বন্ড হবে। একটু এবার খেয়াল করে দেখেন, আমরা একটু আগে বলেছিলাম, কি বলেছিলাম, যে সরকারি বন্ডের ক্ষেত্রে মানে ট্রেজারি বন্ডের ক্ষেত্রে, এই সরকারি বন্ডের ক্ষেত্রে ভাইয়া কি বলেছিলাম আমরা, যে এখানে ঝুঁকি কম। কি কম, ঝুঁকি কম। আচ্ছা, কিন্তু এখানে খেয়াল করতে হবে, এটা কিন্তু ভাইয়া কোম্পানি অথবা কর্পোরেশন, এটা কিন্তু সরকার না। এখানে কিন্তু বিষয়টা উল্টো, অর্থাৎ এখানে আমাদের ঝুঁকিটা কি হবে ভাইয়া, বেশি হবে। কি হবে, বেশি। কার তুলনায়, আমাদের সরকারি বন্ডের তুলনায়। অর্থাৎ ট্রেজারি বন্ডের তুলনায় আমার কি হবে, কোম্পানি অথবা কর্পোরেশন বন্ডে ঝুঁকির পরিমাণটা আমাদের ভাইয়া বেশি হবে। যেমন ধরেন এখানে আমরা বলেছি কি ধরনের একটা উদাহরণ, যে এসিআই কোম্পানি, ব্র্যাক ব্যাংক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কি করা হয়, আমাদের বাংলাদেশে বর্তমানে কোম্পানি বন্ড ইস্যু করা হয়। তো এগুলো এক একটা কোম্পানি, এসিআই কোম্পানি, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এগুলো প্রত্যেকটা এক একটা কোম্পানি ভাইয়া। তো এই কোম্পানিরা যখন কি করবে, আমাদের বন্ড ইস্যু করবে, ডিবেঞ্চার ইস্যু করবে, তখন সেগুলোর নাম হয়ে যাবে কর্পোরেশন অথবা কোম্পানি বন্ড। ওকে, আচ্ছা এবার একটু খেয়াল করে দেখেন, আমরা যেটাতে যাব সেটা হচ্ছে বৈদেশিক সরকার বা বৈদেশিক কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ড। তো যেই বন্ডটা বৈদেশিক কোনো সরকার বা বৈদেশিক কোনো কোম্পানি কি করবে, ইস্যু করবে, তাকে আমরা বলছি ভাইয়া বৈদেশিক বন্ড। কি বন্ড, বৈদেশিক বন্ড। অনেক সময় এটাকে বৈদেশিক কর্পোরেট বন্ডও বলা হয়। শুধুমাত্র বৈদেশিক বন্ড না, কি বলা যায়, বৈদেশিক কর্পোরেট বন্ড নামেও এটাকে আমরা আখ্যায়িত করতে পারি বা এটাকে আমরা ডাকতে পারি। এবার খেয়াল করে দেখেন,
এই যে বৈদেশিক বন্ড আছে, এটা খেয়াল করে দেখেন তো, বৈদেশিক কোনো একটা সরকার আপনার কি করবে, বন্ড ইস্যু করবে, আপনি তাকে চিনেন, আপনি তাকে জানেন, তার সম্পর্কে আপনি কিছুই জানেন না। তাহলে যার সম্পর্কে আপনি জানেন না, চিনেন না, কোনো খোঁজ খবর রাখেন না, তাহলে সে যে একটা বন্ড ইস্যু করবে এবং সেটা আপনি ক্রয় করবেন, কি নিশ্চয়তা আছে যে আপনি এখানে কি হবেন না, হুমকির মুখে পড়বেন না, বা এখানে বিশ্বাসঘাতকতার মুখে পড়বেন না, বা চিটের মুখে পড়বেন না? আছে কোনো বিশ্বাস নেই। যার কারণে অন্যান্য বন্ডের তুলনায় আমাদের কি ভাইয়া, এখানে দেউলিয়তের ঝুঁকিটা একটু আমাদের কি থাকে, বেশিই থাকে। সম্ভাবনা শুধু কম না, কি থাকবে, একটু বেশি থাকবে। এরপরে দেখেন মুদ্রাস্ফীতি এবং বৈদেশিক বিনিময় হার, এই ধরনের ঝুঁকি তো আছেই। আমরা জানি যে বৈদেশিক সরকার চাইলে কি করতে পারে, আমাদের মুদ্রাস্ফীতি নিয়ে ঝামেলা করতে পারে, বৈদেশিক বিনিময় হার নিয়ে ঝামেলা করতে পারে। সেখানে মুদ্রাস্ফীতি মানে কি? মুদ্রাস্ফীতি মানে হচ্ছে যে আপনি যখন পণ্য ক্রয় করবেন, পণ্যের যে ক্রয় মূল্য, সেটা যে পরিমাণ আপনি পেমেন্ট করবেন তার থেকে আপনি পণ্যের পরিমাণটা অনেক কম পাবেন। অর্থাৎ আপনার যখন দেখা যাচ্ছে যে অর্থের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে এবং পণ্যের দাম বেড়ে যাচ্ছে, ওই সিচুয়েশনকে আপনি বলছেন ভাইয়া মুদ্রাস্ফীতি। আর বিনিময় হার তো বুঝেন, ধরেন ডলারের দাম $1 ইকুয়াল টু আমাদের হচ্ছে 100 ছিল। আমরা জানি যে $1 ইকুয়াল টু 100 অনেক সময় থাকে, বা ছিল রিসেন্ট কয়েকদিন আগে বা কয়েক বছর বা মাস আগে, কিন্তু বর্তমানে আমাদের এখানে কি করতে হচ্ছে, 120 করে নিতে হচ্ছে। সো এই যে আমাদের হারের যে পার্থক্য, এটাকেও ভাইয়া কি বলতে পারি, আমরা একটা ঝুঁকি হিসেবে কাউন্ট করতে পারি, যেটা কে সৃষ্টি করে বা এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে আমাদের বৈদেশিক সরকার অথবা কোম্পানি। আচ্ছা, এবার একটু খেয়াল করি, সর্বশেষ হচ্ছে মিউনিসিপাল বন্ড। আচ্ছা, মিউনিসিপাল বন্ড বলতে কি বোঝানো হয়, খেয়াল করেন। ফেডারেল গভর্নমেন্ট এবং এজেন্সিগুলো ছাড়া অন্যান্য যখন স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান, যেমন কি হতে পারে, আমাদের এয়ারপোর্ট অথরিটি হতে পারে, রেলওয়ে অথরিটি হতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয় অথরিটি হতে পারে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথরিটি হতে পারে, এরা যখন কি করবে ভাই, একটা বন্ড ইস্যু করবে, তখন সেই বন্ডটার নাম হয়ে যাবে আমার কি, মিউনিসিপ্যাল বন্ড। অর্থাৎ ফেডারেল গভর্নমেন্ট, সরকার এবং বিভিন্ন এজেন্সি ছাড়া যে বন্ড আমাদের কি করা হবে, আমাদের ধরেন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো কি করবে, ইস্যু করবে, তাদেরকে আমরা বলছি ভাইয়া কি তোমার মিউনিসিপাল বন্ড। তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কারা, যেমন এয়ারপোর্ট অথরিটি আছে, রেলওয়ে অথরিটি আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অথরিটি আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথরিটি আছে। এরা হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যারা যদি কোনো একটা বন্ড ইস্যু করে তার নাম আমরা দিব ভাইয়া মিউনিসিপাল বন্ড। এবং এই বন্ডের ঝুঁকি নির্ভর করে মূলত এর বিক্রয়যোগ্যতা এবং ক্রেডিট রেটিংয়ের উপর। ক্রেডিট রেটিং ভাই দুই ধরনের হয়, একটা হচ্ছে AAA ক্রেডিট রেটিং, একটা BBB ক্রেডিট রেটিং। ওকে, সো এগুলো একটু আমাদেরকে কি করতে হবে, জানতে হবে। সো এই হচ্ছে আমাদের বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ, যেখানে 4টা ছিল। সরকার, যেটাকে ট্রেজারি বন্ড বলা হয়, কোম্পানি কর্তৃক যদি করা সেটাকে কর্পোরেট বন্ড বলা হয়, বৈদেশিক কোম্পানি বা বৈদেশিক সরকার যদি করে সেটাকে বৈদেশিক বন্ড বলবেন, আর যদি আমাদের বলা হয় কি এজেন্সি অথবা আমাদের সরকার ছাড়া যারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তারা যদি করে, তাদের নাম হচ্ছে ভাইয়া মিউনিসিপাল বন্ড। ওকে ওকে ভাইয়া, এবার আসেন বন্ডের কিছু আমরা বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, বৈশিষ্ট্য মানে কি আসলে? বৈশিষ্ট্য মানে যা আমরা দেখতে পারি বন্ডের ক্ষেত্রে, যা যা বিষয় দেখতে পারি, যে বন্ডের সুদের হার আছে, বন্ডের মূল্য আছে, পরিপক্কতা আছে, পরিশোধযোগ্যতা আছে, ইচ অ্যান্ড এভরিথিং যেগুলো বন্ডের সাথে যায়, সেগুলোকে আমরা কি বলবো ভাইয়া, আমরা বলবো বন্ডের বৈশিষ্ট্য। ওকে, এবার প্রথমে যদি বলি সুদের হার, একটু খেয়াল করে দেখেন, এই সুদের হার ফিক্সড, এই সুদের হার ফিক্সড জন্যই আপনি কি বলেছেন, আপনি বন্ডকে বলেছেন স্থায়ী আয়যুক্ত সিকিউরিটিজ। তার মানে কি ভাইয়া, যে সাধারণত বন্ডের আমাদের কি করতে হয়, একটা স্থায়ী সুদের হার দিতে হয়। এই নির্দিষ্ট যে সুদ আমাকে দিতে হয় সেটা ভাই অবশ্যই কার উপর দিতে হবে, আমার ফেস ভ্যালু অথবা লিখিত মূল্যের উপর দিতে হবে। সে ফর এক্সাম্পল, বন্ডের লিখিত মূল্য 1000 টাকা, আর আমার যদি কি হয় ভাই, কুপন রেট যদি 10% হয়, তাহলে আমি কি করবো, এখানে 10% করলে কি পাবো, 1000 উপর টাকা পাবো হচ্ছে 100 টাকা। কি পাবো ভাইয়া, 100 টাকা। তাহলে আমার লিখিত মূল্য 1000 টাকা, আমার কুপন রেট 10%, তাহলে আমার এই বন্ডের ক্ষেত্রে ভাই সুদের হার যদি আমি 10% ধরি, তাহলে কত পাবে সে পাবে হচ্ছে 100 টাকা। সো এইভাবে আমাকে কি করতে হবে, এটা বের করতে হবে। এই ক্ষেত্রে যে সুদের হারটা আছে সেটাকে আমরা কি দ্বারা ডিনোট করি ভাইয়া, আমরা আই দ্বারা ডিনোট করি। কেন আই? সুদের হার মানে কি, ইন্টারেস্ট রেট। সো ইন্টারেস্টের প্রথম অক্ষর আই, সেটা দ্বারা আমরা কি করি, এটাকে ডিনোট করে থাকি। এবার খেয়াল করে দেখেন, এরপরে বলছে এই কোপন সুদের হারের মাধ্যমে বন্ডের লিখিত মূল্যের উপর বার্ষিক বা অর্ধবার্ষিক ভিত্তিতে কি আমাদের পরিমাণ সুদ বন্ড হোল্ডারদেরকে প্রদান করতে হবে তা আমরা নির্ণয় করি। অর্থাৎ আমরা কতটুকু পরিমাণ সুদ তাদেরকে দিব সেটা নির্ধারণ করি আমরা কুপন রেটের উপর, এবং তার সাথে কি জড়িত থাকে, ফেস ভ্যালু। যেমন এই যে বললাম যে ফেস ভ্যালু আমার 1000 টাকা, এইটা একটা বিষয়, কুপন রেট আমার 10%, এটা একটা বিষয়। তাহলে আমরা বললাম ফেস ভ্যালু লাগবে, কুপন রেট লাগবে। ওকে ফাইন আছে, কত টাকা দিব, তাহলে আমরা পার্সেন্ট করে দিই, তাহলে কত হবে, এখানে গুণ যদি করে দিই তাহলে 100 আসবে। আমরা যদি এখানে 20 দিতাম, এখানে 200 আসতো, এখানে 30 দিলে এখানে 300 আসতো। এভাবে যত পার্সেন্ট থাকবে কুপন রেট, আমরা তার উপর ডিপেন্ড করে কি করব ভাইয়া, কত টাকা সুদ নির্ণয় করতে হবে, কত টাকা সুদ প্রদান করতে হবে, সেই বিষয়টাকে আমরা এখানে ক্লারিফাই করব, বা সেই বিষয়টাকে আমরা নির্ধারণ করে ফেলবো। ওকে, আচ্ছা,
এবার একটু খেয়াল করেন দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে পরিপক্কতা। আচ্ছা, এই যে পরিপক্কতা বিষয়টা আছে, পরিপক্কতা মানে হচ্ছে বন্ড সাধারণত নির্দিষ্ট মেয়াদের জন্য কি করা, ইস্যু করা হয়, সেই মেয়াদটাকে আসলে আমরা বলি হচ্ছে পরিপক্কতা। একটু খেয়াল করে দেখেন, এই পরিপক্কতা যেটা আছে, এই পরিপক্কতাকে আপনি বলতে পারেন ম্যাচুরিটি ভ্যালু। কি বলতে পারেন? ম্যাচুরিটি ভ্যালু মানে এমভি। এমভি দ্বারা ডিনোট করা হয় ম্যাচুরিটি ভ্যালু। অভিহিত মূল্য বলতে পারেন, লিখিত মূল্য বলতে পারেন, তারপরে ম্যাথ পূর্তি মূল্য বলতে পারেন, ম্যাথ উত্তীর্ণ মূল্য বলতে পারেন, আঙ্কিক মূল্য বলতে পারেন। সো এখানে অনেক নাম আছে এই পরিপক্কতার, ঠিক আছে? সো আমরা যে নামগুলো বললাম সেগুলো আমাদের কিসে কাজে লাগবে ভাইয়া? আমাদের ম্যাথে কাজে লাগবে। আমরা কি বলেছি? আমরা বলেছি যে পরিপক্ক মূল্য মানে হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু হতে পারে, লিখিত মূল্য হতে পারে, অভিহিত মূল্য হতে পারে, আঙ্কিক মূল্য হতে পারে, ম্যাথ পূর্তি মূল্য হতে পারে, ম্যাথ উত্তীর্ণ মূল্য হতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং, আরও অনেক কিছু নাম আমার এটার আছে। তাহলে আমাদের যে বন্ডটা সাধারণত আমরা সবাই জানি যে বন্ড সাধারণত নির্দিষ্ট মেয়াদের জন্য হয়, সেটা 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, 15 বছর হতে পারে। আমরা একটু আগে এক্সাম্পল দেখেছিলাম যে সরকারি বন্ড বা ট্রেজারি বন্ড কি করে, বাংলাদেশ ব্যাংক 5, 10, 15, 20 বছরের জন্য ইস্যু করে থাকে। এখানে মেয়াদ বলতে যেটা আমরা বোঝাচ্ছি যে ওই সময় কি বোঝায় যে পর্যন্ত ফার্ম বা কোম্পানি বন্ডের সমমূল্য কি করবে, পরিশোধের মাধ্যমে আমার বন্ড সমূহ বন্ড হোল্ডারের কাছ থেকে ক্রয় করতে পারবে না, সেটাকে বলবো আমরা কি এখানে পরিপক্কতা বা মেয়াদকাল। ধর আমি বলেছি বন্ডের মেয়াদকাল 5 বছর, তার মানে কখনোই এই 5 বছরের মধ্যে কি করতে পারবে না, আমার ফেরত নিতে পারবে না। এটা তার পরিপক্ক মূল্য, এটা শেষ হবে, তারপরে সে ক্রয় মূল্য পরিশোধ করে কি করবে, আমার ফেরত নেবে। যেমন বাংলাদেশে 5 বছর মেয়াদি, 10 বছর মেয়াদি সরকারি বন্ড ইস্যু করা হয়, তাহলে এই 10 বছর যতদিন পর্যন্ত না শেষ হবে তার আগে কখনই কি করতে পারবে না, আমার এই বন্ড হোল্ডারদের কাছ থেকে এটা ক্রয় করতে পারবে না। এটিকে আসলে এখানে বলা হচ্ছে পরিপক্কতা অথবা মেয়াদ পূর্তি মূল্য। সো পরিপক্কতা, মেয়াদ পূর্তি মূল্য, ম্যাচুরিটি ভ্যালু এগুলো সেম। সো এগুলো নিয়ে আর কোনো ধরনের কনফিউশন যেন তোমাদের মধ্যে না থাকে। আচ্ছা, এবার একটু খেয়াল করো পরিশোধযোগ্য। সো বন্ড ভাই দুই ধরনের হয়ে থাকে, একটা পরিশোধযোগ্য বন্ড, একটা হচ্ছে অপরিশোধযোগ্য বন্ড। যে বন্ডটা আপনি দিন শেষে পরিশোধ করতে পারবেন সেটাকে পরিশোধযোগ্য বন্ড বলবেন, যেটা করতে পারবেন না সেটাকে বলবেন হচ্ছে অপরিশোধযোগ্য বন্ড। বেশিরভাগ বন্ডই হচ্ছে আমাদের কি বন্ড ভাইয়া? রিডিমশন বন্ড, অর্থাৎ পরিশোধযোগ্য বন্ড। তাহলে দেখেন একটা নির্দিষ্ট সময় পরে আসল অর্থ পরিশোধের মাধ্যমে বন্ড ফেরত গ্রহণ করা হয়ে থাকে। এই যে বন্ড আমাদের গ্রহণ করা হয়ে থাকে আসল পরিশোধ নির্দিষ্ট সময় পরে, এইটা কি বলছি ভাই আমরা? কি তোমার পরিশোধযোগ্য বন্ড। কি বলছি? পরিশোধযোগ্য বন্ড। এটাকে কি বলছি? পরিশোধযোগ্য বন্ড। এবার খেয়াল করেন, মেয়াদ শেষে বন্ড সমূহকে দুইভাবে আমরা ভাগ করি। কি করি ভাইয়া? দুই ভাগে ভাগ করি। এক নম্বর হচ্ছে আমাদের পরিশোধযোগ্য বন্ড, দুই নম্বর হচ্ছে আমাদের অপরিশোধযোগ্য বন্ড। কি ভাইয়া? পরিশোধযোগ্য বন্ড আর একটা হচ্ছে অপরিশোধযোগ্য বন্ড। তো আমরা বলবো যেই বন্ডটাকে মেয়াদ শেষে আমরা পরিশোধ করতে পারি তাকে বলবো পরিশোধযোগ্য, আর যেটাকে পারি না বা করি না সেটাকে বলবো হচ্ছে অপরিশোধযোগ্য। তো এই যে আসে আমাদের পরিশোধযোগ্য বন্ড, কি বন্ড? পরিশোধযোগ্য বন্ড। আচ্ছা, পরিশোধযোগ্য। আরেকটা হচ্ছে আমাদের ভাইয়া কি? অপরিশোধযোগ্য। অপরিশোধযোগ্য। সো এই যে পরিশোধযোগ্য আছে, এটাকে যদি পরিশোধ করবো তার মানে একটা নির্দিষ্ট মেয়াদের মধ্যেই পরিশোধ করবো। সো এই জন্য এটাকে ভাইয়া কি বলা হয়? আমাদের মেয়াদি বন্ড বলা হয়। কি বলা হয়? মেয়াদি বন্ড বলা হয়। আর এটা যদি কোনো কালই আমরা পরিশোধ করব না, তার মানে এটাকে আমরা কি বলতে পারি ভাইয়া? আমরা এটার নাম দিতে পারি চিরস্থায়ী বন্ড। কি বলতে পারি? চিরস্থায়ী বন্ড। এবার খেয়াল করেন, এই যে আমাদের মেয়াদ শেষে যে বন্ড জমাকে দুইভাবে পরিশোধ করা যায়, সেটা হচ্ছে একটা নিমজ্জিত তহবিলের মাধ্যমে বা সিঙ্কিং ফান্ড, একটা হচ্ছে কল প্রভিশন। এবার একটু খেয়াল করেন নিমজ্জিত তহবিলটা আসলে কি। আমরা জাস্ট একটু বেসিকভাবে আলোচনা করি যে নিমজ্জিত তহবিলটা কি। নিমজ্জিত তহবিল বলতে বোঝানো হয় এটা সাধারণত ঋণ পরিশোধের জন্য করা হয়। আমরা যদি আরও একটু আলোচনা করি যে নিমজ্জিত তহবিল মানে যেটা আমি কখনো কি পাবো না, ফেরত পাবো না, অর্থাৎ আগেই যে ব্যয়টা হয়ে গেছে যেটা ফেরতযোগ্য নয়। ওকে, একটা এক্সাম্পল দেই। ধরো তুমি বাসা থেকে বের হয়েছো। কোথা থেকে বের হয়েছে ভাইয়া? বাসা থেকে বের হয়েছে। দিস ইজ ইয়োর হোম। ওকে, তুমি বাসা থেকে বের হয়েছে, কোথায় যাবা? তুমি ধরো আমি বললাম তুমি স্কুলে যাবা। কোথায় যাবা? স্কুলে যাবা। ধরো এটা তোমার স্কুল। আচ্ছা, এখন তুমি বাসা থেকে বের হয়ে স্কুলে যাচ্ছ, মাঝখানে তুমি কি নিয়েছো ভাইয়া? রিক্সা নিয়েছো। কি নিয়েছো? রিক্সা নিয়েছো। রিক্সা ভাড়া কত? ধরলাম 30 টাকা রিক্সা ভাড়া। ওকে, এটা তোমার মেইন গেট। আমি চিন্তা করলাম তুমি বাসা থেকে রিক্সা ভাড়া 30 টাকা মেইন গেটে যাওয়ার পরে তুমি চিন্তা করলা না আমি আজকে কলেজে যাব না। কোথায় যাব? মুভি দেখতে যাব সিনেপ্লেক্সে। ওকে, তো এখন তুমি কলেজ গেটে নামিয়ে তুমি কি করবা? কলেজে যেতে পারো অথবা তুমি সিনেপ্লেক্সে মুভি দেখতে যেতে পারো। তোমার তো দুইটা অপশন, এক কলেজে যাওয়া, দুই সিনেপ্লেক্সে মুভি দেখতে যাওয়া। এখন তুমি কলেজে যাও অথবা সিনেপ্লেক্সে যাও, তোমার কখনই কিন্তু রিক্সা ভাড়া এই 30 টাকা কিন্তু ফেরত আসবে না। এমন না যে তুমি আসলে রিক্সাওয়ালাকে বলেছো মামা কলেজে নামবো, তার মানে তুমি কলেজে যাবা, এই জন্য তোমার কাছ থেকে ভাড়া নিচ্ছে 30 টাকা। তুমি যদি এমন হয় যে, এটা কিন্তু কখনো হয় না যে তুমি কলেজে না যেয়ে যদি সিনেপ্লেক্সে যাও, তাহলে রিক্সাওয়ালা বলবে মামা ঠিক আছে আপনি তো কলেজে যাওয়ার জন্য আসছিলেন,
আপনি তো কলেজে যাচ্ছেন না, তার মানে কি করবেন, আমার কাছ থেকে টাকাটা ফেরত নেবেন বা ফেরত নিয়ে যান, এমনটা কিন্তু কখনো হয় না। সো তুমি ব্যয় করে ফেলছো, তুমি কলেজে যাও কিংবা সিনেপ্লেক্সে যাও, যেখানেই তোমার ইচ্ছা, জাহান্নামে যাও, কোনো সমস্যা নেই, কিন্তু টাকাটা তুমি ফেরত পাবা না। সো যেই টাকাটা আগে ব্যয় হয় এখন ফেরত পাওয়া যায় না, সেটাকে সাধারণত আমরা বলি সিঙ্কিং ফান্ড বা নিমজ্জিত তহবিল। কিন্তু এইখানে নিমজ্জিত তহবিলটা মানে একটু অন্য বিষয়। সেটা দেখেন যে নিমজ্জিত তহবিল হচ্ছে বা সৃষ্টির মূল উদ্দেশ্যই হলো আমাদের কি ভাইয়া, সময় মতো ঋণটাকে পরিশোধ করা। কি করা? সময় মতো ঋণ পরিশোধ করা। আমরা জানি যে ঋণ হচ্ছে কি ভাইয়া, দীর্ঘমেয়াদী তহবিল আমাদের হচ্ছে অর্থায়ন সংগ্রহ করার জন্য একটা হাতিয়ার হিসেবে কাজ করে। তো এই যে দীর্ঘমেয়াদের জন্য আমরা কি করি, অর্থ সংগ্রহের জন্য ঋণকে আমরা নিয়ে ফেলি, সেই ঋণটা তো আমার কি করতে হবে, সময় মতো পরিশোধ করতে হবে। যদি আমরা সময় মতো ঋণ পরিশোধ করতে না পারি, তাহলে কি সমস্যা ঘটবে, যে কোম্পানির কাছ থেকে ঋণ নিয়েছো তার সাথে তোমার একটা সম্পর্ক নষ্ট হবে। পরবর্তীতে তুমি যখন বিপদে পড়বা, আবার যদি তুমি তার কাছ থেকে ঋণ চাও, কখনই তোমাকে ঋণ দিতে চাইবে না, দিলেও প্রবলেম করবে। সেই প্রবলেম বা সম্পর্কের যেন কোনো ভাঙ্গন না থাকে বা কোনো সমস্যার সৃষ্টি না হয়, ওই জন্য তোমার কাজ কি হবে, তোমার কাজ হবে সময় মতো ঋণটাকে পরিশোধ করা। এখন অনেক সময় কোম্পানিতে সময় মতো ঋণ পরিশোধ করার জন্য আমাদের পর্যাপ্ত তহবিল থাকে না। সো দ্যাটস ওয়াই আমাকে কি করতে হয়, এই নিমজ্জিত তহবিল অথবা সিঙ্কিং ফান্ড কি করতে হয়, ক্রিয়েট করতে হয় বা গঠন করতে হয়, যার মাধ্যমে আমার কোম্পানিতে যখন কি থাকবে না, আমার ওই ঋণটাকে সময়মতো পরিশোধ করার অ্যাবিলিটি থাকবে না, তখন যেন আমি কি করতে পারি ভাইয়া, এই নিমজ্জিত তহবিল থেকে আমি ঋণটা নিয়ে নিমজ্জিত তহবিল থেকে টাকাটা নিয়ে আমি কি করতে পারি, ঋণ পরিশোধ করতে পারি। আচ্ছা, তো সাধারণত দীর্ঘমেয়াদী কোনো ঋণ পরিশোধ করা, প্রয়োজনীয় কোনো সম্পদ কিংবা বিদ্যমান সম্পদের অবচয়জনিত ক্ষয়ের জন্য তার প্রতিস্থাপনের উদ্দেশ্যে আমাদের প্রতি বছর মুনাফা থেকে একটি নির্দিষ্ট অংশ আলাদা করে রেখে তৈরি করা হয় কি, আমাদের এই নিমজ্জিত তহবিল। তো মূল কথা যে এর উদ্দেশ্য হচ্ছে আমাদের সময় মতো ঋণ পরিশোধ করা, এছাড়াও দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সম্পদের টাকা বা কোনো ধরনের যদি বকেয়া থাকে সেগুলো টাকা পরিশোধ, সো এগুলোর জন্য সাধারণত আমরা কি করে থাকি, এই সিঙ্কিং ফান্ডকে আমরা ক্রিয়েট করে থাকি। ওকে, কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু ভাইয়া কি, সময় মতো ঋণ পরিশোধ করা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এবার আসো আমরা যদি বলি কল প্রভিশন। কল প্রভিশন মানে কি, আচ্ছা পুনঃক্রয়। কল প্রভিশন মানে কি ভাইয়া, পুনঃক্রয়। আচ্ছা, পুনঃক্রয় মানে কি বোঝা যাচ্ছে, পুনঃক্রয় মানে তুমি আবার এটাকে ক্রয় করবা। কখন ক্রয় করবে একটু খেয়াল করে দেখো। কল প্রভিশন বলতে মেয়াদ পূর্তি বা পরিপক্ক তারিখের পূর্বেই যখন কোম্পানি কর্তৃক বন্ড ক্রয় করা হয়, তখন সেটাকে বলা হয় আমার কি, কল প্রভিশন। অর্থাৎ তুমি কি করেছো ভাইয়া, 5 বছরের জন্য বন্ডটাকে কি করেছো, বিক্রি করেছো। এখন এই 5 বছর কি হবে, এটাকে আমরা একটা মেয়াদ বলবো বা পরিপক্ক মূল্য বলবো বা পরিপক্ক সময় বলবো বা পরিপক্কতা বলবো, অনেক সময় আবার অনেক কিছু আমরা বলতে পারি। সো এই যে মেয়াদকাল আছে 5 বছর, সেই 5 বছর পূর্ণ হওয়ার আগেই তুমি যখন কি করবা, তার কাছ থেকে বন্ডটা ক্রয় করতে চাইবা, তখন ভাইয়া সেটার নাম কি হয়ে যাবে, তখন সেটার নাম হয়ে যাবে আমার এই যেটা আছে সেটা হতো কল প্রভিশন অথবা পুনঃক্রয়। কল প্রভিশন অথবা পুনঃক্রয়। ওকে, আচ্ছা, তো এবার খেয়াল করে দেখো যে দামে বন্ডের মূল্য পরিশোধ করা হয় তাকে আসলে আমরা আবার কি বলি, তলব মূল্য বলি। অর্থাৎ তুমি যেই দামে 5 বছর আগে নির্দিষ্ট সময়ের পূর্বেই বন্ডটাকে ক্রয় করছো, সেই ক্রয় করার ক্ষেত্রে যে মূল্যটা তুমি পরিশোধ করছো, যে মূল্য তোমাকে পেইড করতে হবে, সেই মূল্যটাকে তুমি বলছো ভাইয়া কি মূল্য, আমাদের কল প্রাইস অথবা তলব মূল্য। সো তলব মূল্য বন্ডের সমমূল্য হতে পারে, আবার বেশিও হতে পারে। কেমন বিষয়টা, তুমি বন্ডটা বিক্রি করছো 5,000 টাকায়, সো তুমি আবার 5,000 টাকা দিয়ে কি করতে পারো, ক্রয় করতে পারো, অথবা তুমি কি করতে পারো 7,000 টাকা দিয়ে ক্রয় করতে পারো, মানে 2,000 বেশি দিয়ে। সো এটা বেশিও হতে পারে, আবার ইকুয়াল বা সমমানও হতে পারে। তলব মূল্য এবং সমমূল্যের পার্থক্যকে আসলে আমরা বলি হচ্ছে কল প্রিমিয়াম। সে ফর এক্সাম্পল, তুমি 5,000 টাকায় বন্ডটা কি করেছিলা, বিক্রি করেছিলা, তুমি যখন ক্রয় করতে গেছো তখন তোমাকে ব্যয় করতে হয়েছে 7,000 টাকা, তাহলে এখানে এক্সেস দিয়েছো কত ভাইয়া, 2,000। দ্যাট এটার নামই হচ্ছে ভাইয়া তোমার কল প্রিমিয়াম। এই যে 2,000 টাকা আছে সেটার নামই কি ভাইয়া, কল প্রিমিয়াম। কি নাম, কল প্রিমিয়াম। ওকে, আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো, যেমন একটি বন্ডের সমমূল্য বা লিখিত মূল্য হচ্ছে 1,000 টাকা, তো তলব মূল্য আমার 1,005 টাকা হলে কল প্রিমিয়াম কত হবে, খেয়াল করো। তোমার বন্ডের মূল্য ছিল কত, বন্ডের মূল্য হচ্ছে ভাইয়া কত, 1,000 টাকা। কত, 1,000 টাকা। সে বন্ডের মূল্য যে তোমার 1,000 টাকা, সেটা তুমি বিক্রি করছো কততে ভাইয়া, 1,005 টাকাতে। তাহলে তুমি এই দুটোর মধ্যে পার্থক্য যদি করো, কত পাচ্ছ ভাইয়া, 5 টাকা। তাহলে এটার নামই কি তোমার কল প্রিমিয়াম। কি নাম, কল প্রিমিয়াম। ক্রয় মূল্য থেকে বেশি মূল্যে বিক্রয় করাকে পার্থক্য সৃষ্টি করবে, সেই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যে পার্থক্যটা থাকবে সেটার নামই হচ্ছে আমাদের কি ভাইয়া, কল প্রাইস অথবা কল প্রভিশন। আশা করছি ভাইয়া তুমি বুঝতে পেরেছো। ওকে, এবার আসো আমরা যেটাতে যাব সেটা হচ্ছে ইনডেঞ্জার। অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনডেঞ্জার আসলে কি, ইনডেঞ্জার হলো বন্ড হোল্ডার এবং ইস্যুকারী প্রতিষ্ঠান, বন্ড হোল্ডার অথবা ইস্যুকারী প্রতিষ্ঠানের মধ্যে কার কি ধরনের দায়িত্ব আছে সেই বন্ডের প্রতি। কি ভাইয়া,
বন্ড হোল্ডার এবং ইস্যুকারী প্রতিষ্ঠান এই দুজনের মধ্যে ওই বন্ডের প্রতি আমাদের বন্ড হোল্ডারের দায় দায়িত্ব কী এবং ইস্যুকারী প্রতিষ্ঠানের দায় দায়িত্ব কী এই সম্পর্কিত লিখিত বৈধ দলিলকে আমরা বলবো ভাইয়া ইনডেঞ্জার। ঠিক আছে, এই যে বৈধ দলিল কে ক্রিয়েট করবে, একটা কার পক্ষে হবে, বন্ড হোল্ডারের পক্ষে, একটা ইস্যুকারী প্রতিষ্ঠানের পক্ষে। অর্থাৎ ওই বন্ডের প্রতি এর কি দায়িত্ব, এই দায়িত্ব নিয়ে যে দলিলটা হবে সেটা অবশ্যই বৈধ, সেটার নামই হচ্ছে ভাইয়া ইনডেঞ্জার। কি নাম? ইনডেঞ্জার। ওকে, এবার আসো জামানত। আচ্ছা, যখন বন্ড হবে আমরা বলেছিলাম বন্ডটা দুই ধরনের হয়, জামানতযুক্ত বন্ড, জামানতবিহীন বন্ড। যে বন্ডটা তোমাকে নিতে হলে তোমাকে কিছু না কিছু জামানত দিতে হয়, সেটা বস্তুগত অবস্তুগত সুনাম অনেক কিছু হতে পারে, আর যেখানে জামানত দিতে হয় না সেটার নাম হচ্ছে তোমার জামানতবিহীন ঋণ। ওকে, তো একটু খেয়াল করে দেখো, ঋণপত্র জামানতযুক্ত জামানতবিহীন উভয় হতে পারে। আমরা যেটা একটু আগে বললাম যে দুইটা প্রকারভেদ আছে ভাইয়া, একটা জামানতযুক্ত ঋণ, একটা জামানতবিহীন ঋণ। তো উভয় হতে পারে। জামানতযুক্ত ঋণপত্রের ক্ষেত্রে কোম্পানি নির্দিষ্ট কোনো সম্পত্তিকে কি করতে হয়, আমার জামানত হিসেবে দেখাইতে হয়, এবং কোম্পানি দেউলিয়া হলে উক্ত জামানত বিক্রয় করে প্রথমে বন্ডের মালিকদের কি করতে হয়, আমার পাওনা পরিশোধ করতে হয়। সে ফর এক্সাম্পল তুমি একটা কি করেছো, বন্ড নিয়েছো, সো বন্ডটা তুমি যখন নিবা সেটা ধরো আমরা বললাম জামানতযুক্ত বন্ড, জামানতবিহীন হলে তো কোনো কথা নেই। তো এই যে জামানতযুক্ত বন্ডটা নিয়েছো, বন্ডের মূল্য ধরো আমরা বললাম 10 লাখ টাকা। কত লাখ টাকা? 10 লাখ। এবার খেয়াল করতে হবে তোমাকে যে সম্পত্তি জামানত রাখতে হবে সেটা অবশ্যই কি হতে হবে ভাইয়া, এই 10 লাখ টাকা মূল্যের বেশি হতে হবে। কি হতে হবে? বেশি। অর্থাৎ তোমাকে ধরো এরকম 11 লাখ টাকা অথবা আমরা বললাম যে 12 লাখ টাকা সমপরিমাণ হতে হবে। অর্থাৎ তুমি যেই টাকা নিবা জামানতটা হতে হবে তার থেকে কি আমাদের বেশি। যখন তুমি জামানত পরিশোধ করতে, তুমি এই টাকাটা পরিশোধ করতে আসল পরিশোধ করতে ব্যর্থ হবা, তখন কোম্পানি ভাই তোমার এই সম্পত্তি বিক্রি করে তার টাকা সে কি করবে, উঠায় নেবে। তো এটাই হচ্ছে আমার জামানতের একটা বিষয়, যার কারণে তোমার কি হয়, একটা নিশ্চয়তা থাকে যে ওই টাকাটা তুমি পাবা। ঠিক আছে, ওই টাকাটা তুমি পাবা, এটা একটা নিশ্চয়তা পাবো, তোমাকে কি করতে হয়, জামানত দিতে হয়। তো এটা শুধুমাত্র কিসের ক্ষেত্রে হয়, বন্ডের ক্ষেত্রেই আমাদের হয়ে থাকে। আচ্ছা, তো এবার একটু যদি আমরা খেয়াল করি যে আমরা এই যে বন্ড কত প্রকার হতে পারে তার আলোচনা একটু আসি, বন্ডের শ্রেণী বিভাগ। ওকে, কি ভাইয়া, বন্ডের শ্রেণী বিভাগ। তো সাধারণত আমরা যদি একটু দেখি, বন্ডকে আমরা ইস্যুকারী প্রতিষ্ঠানের ভিত্তিতে ভাগ করতে পারি, আমরা জামানতের ভিত্তিতে ভাগ করতে পারি, মালিকানাগত দিক থেকে আমরা দিকটা করতে পারি, এবং অন্যান্য অনেক বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা বন্ডকে ভাগ করতে পারি। আচ্ছা, প্রথমে যদি দেখি আমরা ইস্যুকারী প্রতিষ্ঠানের ভিত্তিতে, আমরা অলরেডি এটা কিন্তু পড়েছি। আমরা কি করেছি ভাইয়া, অলরেডি এটা পড়েছি। কি পড়েছি একটু খেয়াল করে দেখি, ট্রেজারি বন্ড, কর্পোরেট বন্ড, বৈদেশিক বন্ড, মিউনিসিপাল বন্ড। একটু খেয়াল করেন, আমরা বলেছি ট্রেজারি বন্ড মানে কি, ট্রেজারি বন্ড মানে কি, যেই বন্ডটা সরকার কর্তৃক ইস্যু করা হয় সেটাকে বলে ট্রেজারি বন্ড। সরকার কি করে, এটার অর্থ প্রদানের নিশ্চয়তা দেয়, এবং ভাইয়া বাংলাদেশ ব্যাংক কি করে, এটা ইস্যু করে দেয়। তারপরে আমরা শিখেছি কি, এই বন্ডে যেহেতু অর্থ প্রদানের নিশ্চয়তা সরকার দেয়, তার মানে এখানে আমাদের ঝুঁকি একেবারেই কম, অথবা দেউলিয়াতের ঝুঁকি একেবারেই কম। এই জন্য আমরা সবাই কি করি, এইটাকে অনেক প্রায়োরিটি বা পছন্দের লিস্টে রাখি। দ্বিতীয়ত আমরা বলেছিলাম কর্পোরেট বন্ড, অর্থাৎ কোম্পানি কর্তৃক যে বন্ডটা ইস্যু করা হয় তাকে বলতাম আমরা হচ্ছে কি ভাইয়া, কর্পোরেট বন্ড। এই কর্পোরেট বন্ডটা আমাদের তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ কার থেকে, আমাদের হচ্ছে তুলনামূলকভাবে হচ্ছে ভাইয়া ঝুঁকি কার পক্ষে, আমাদের সরকারি বন্ডের থেকে। কেননা যে সরকার আমাকে যেহেতু অর্থ প্রদানে একটা নিশ্চয়তা দিয়েছিল, এই অর্থ প্রদানে কি দিয়েছিল, নিশ্চয়তা দিয়েছিল, কিন্তু কোম্পানি তো আমাকে সে নিশ্চয়তা দেবে না। কোম্পানি যদি প্রফিট হয় তাহলে শুধুমাত্র তুমি কি করতে পারবা, এখান থেকে তুমি পাবা। আর যদি তুমি কি করো, এখানে তুমি নিশ্চয়তা না পাও, অর্থাৎ কোম্পানি যদি প্রফিট না করে, তার মানে তুমি সেখান থেকে কোনো ধরনের ফিডব্যাক পাবা না। সো এই জন্য আমরা বলি এখানে কি হয়, আমাদের একটা ঝুঁকি থাকে, কার থেকে বেশি, আমাদের হচ্ছে ভাইয়া অবশ্যই ট্রেজারি বন্ডের থেকে বেশি। এবার আসো আমরা যাব হচ্ছে বৈদেশিক বন্ড। আমরা বলেছিলাম যে বৈদেশিক কোনো কোম্পানি বা বৈদেশিক কোনো সরকার যদি একটা বন্ড ইস্যু করে, তবে সেটার নাম কি হয়ে যায়, সেটার নাম হয়ে যায় বৈদেশিক বন্ড। যেহেতু তুমি বৈদেশিক সরকারকে চেনো না, কোনো পক্ষ বা কোনো পার্টির সাথে তোমার কোনো পরিচয় নেই, দ্যাট মিনস সেখানে ঝুঁকির পরিমাণটা কি হয় ভাইয়া, অন্যান্য বন্ডের থেকে আমাদের বেশি হয়ে থাকে। মিউনিসিপ্যাল বন্ড বলেছিলাম যে সরকার অথবা আমাদের কি থাকে, সরকার অথবা আমাদের যে আরও যে পক্ষগুলো আছে, ফেডারেল গভর্নমেন্ট হতে পারে, তারপরে যে তোমার বিভিন্ন এজেন্সি হতে পারে, এরা ছাড়া আমার যে পক্ষগুলো আছে তারা যদি কি করে একটা বন্ড ইস্যু করে, সেই পক্ষগুলো হবে স্বায়ত্তশাসিত। যেমন হচ্ছে বিমান যে এয়ারলাইন্স কর্তৃপক্ষ আছে তারা, বাংলাদেশ রেলওয়ে, এরা যদি করে সেটার নাম হবে আবার মিউনিসিপ্যাল বন্ড। তো এটা আমরা অলরেডি ডিসকাস করেছি। এবার দেখো জামানতের ভিত্তিতে, তো জামানতের ভিত্তিতে হচ্ছে দুটা বন্ড পাই, জামানতবিহীন জামানত আর হচ্ছে যুক্ত বন্ড। তো জামানতবিহীন বন্ড মানে যে বন্ডটা ক্রয় করতে তোমার কোনো জামানত দিতে হয় না, সেটার নাম হচ্ছে তোমার কি বন্ড, জামানতবিহীন বন্ড। তো এই জামানতবিহীন বন্ডটাকে আবার আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে ভাইয়া ঋণপত্র, একটা আয় বন্ড, একটা হচ্ছে আমাদের অধীন ঋণপত্র।
আমরা জানি যে আমাদের ঋণপত্র একমাত্র কি আমাদের একটা ওয়ে যেটার মাধ্যমে কোম্পানি দীর্ঘমেয়াদে কি করে আমাদের অর্থায়ন বা তহবিল সংগ্রহ করে। দ্বিতীয়ত ভাইয়া আয় বন্ড মানে হচ্ছে আমরা বলবো সেই ধরনের বন্ড যেই বন্ডার আয়টা, অর্থাৎ যেই বন্ডের ক্ষেত্রে যদি কোম্পানিতে যে বন্ডগুলো আছে সেই বন্ডের মধ্যে এমন কোনো বন্ড যদি থেকে থাকে, কি ধরনের বিষয় হবে, যেমন ওই কোম্পানির আয় হলেই শুধুমাত্র তোমার বন্ডের কি হবে সুদ পরিশোধ করতে পারবে, তাহলে বন্ডের সুদ পরিশোধ যদি আমার আয়ের উপর ডিপেন্ড করে ওই কোম্পানি, তখন সেই বন্ডটাকে আমরা বলবো হচ্ছে আয় বন্ড। অর্থাৎ ওই বছর যদি কোম্পানি আয় করে তাহলে তোমাকে বন্ডের বাবদ সুদ দিবে, যদি আয় না করে তাহলে দেবে না। তো এই বন্ডকে আমরা বলবো ভাইয়া কি আয় বন্ড। আরেকটা আছে এখানে আমাদের অধীন ঋণপত্র। অধীন ঋণপত্র মানে তোমার কোম্পানিতে যদি এমন অনেক একাধিক কি থাকে ঋণপত্র থাকে, তাদের মধ্যে যদি এমন কোনো বিষয় থাকে যে আমাকে এই ঋণপত্রকে আগে পরিশোধ করতে হবে। ধরো তোমার কাছে কি আছে দুইটা, এখানে একটা ঋণপত্র, এখানে একটা ঋণপত্র, এখানে একটা ঋণপত্র, তিনটা ঋণপত্র আছে। সো তোমাকে যদি কি করতে হয় যে সবার আগে এই দুটোকে পরিশোধ করতে হয়, অর্থাৎ এই ঋণটা পরিশোধ করবো তুমি কখন, এই দুটো পরিশোধ করার পরে। এরকম যখন কোনো সিচুয়েশন আসবে তখন সেই ধরনের আমরা বন্ডকে বলবো হচ্ছে বা ঋণকে বলবো অধীন ঋণ। এবার আসলে জামানত যুক্ত বন্ড আমরা অলরেডি ডিসকাস করেছি। জামানত যুক্ত বন্ড মানে হচ্ছে যেখানে তুমি কোনো একটা সম্পদ কি করবা জামানত হিসেবে রেখে দিবা নিশ্চয়তার জন্য, এই ধরনের বন্ডকে আমরা বলবো জামানত যুক্ত বন্ড। আমরা অলরেডি বললাম যে এখানে জামানত যুক্ত বন্ড অর্থাৎ তুমি যদি 10 লাখ টাকা নাও তাহলে অবশ্যই তোমাকে কি রাখতে হবে ভাইয়া, জামানত রাখতে হবে এই টাকার বেশি, অর্থাৎ সেটা 12 লাখ হতে পারে, সেটা 11 লাখ হতে পারে, সেটা 13 লাখ হতে পারে, মানে এইটার বেশি হইতে হবে। আচ্ছা, এরপরে ভাইয়া আমরা কি দেখেছি দেখি, এরপরে আছে আমাদের হচ্ছে তোমার মালিকানার ভিত্তিতে বন্ড। কি আছে ভাইয়া, মালিকানার ভিত্তিতে বন্ড দুই ধরনের, একটা হচ্ছে বাহক বন্ড, একটা হচ্ছে নিবন্ধিত বন্ড। সো বাহক বন্ড বলতে বোঝানো হয় যেই বন্ডটা যে কোনো ব্যক্তি চাইলে কি করতে পারে ভাঙাইতে পারে, বা যে কোনো ব্যক্তি চাইলে তাকে কি করা যায় হস্তান্তর করা যায় যখন তখন, সেটাকে আমরা বলবো হচ্ছে বাহক বন্ড। অপরদিকে নিবন্ধিত বন্ড মানে হচ্ছে একটু খেয়াল করো ভাইয়া, যেহেতু নিবন্ধিত বন্ড বলা যায় তার মানে সেখানে কি থাকবে বন্ডের ক্রমিক নম্বর থাকবে, আচ্ছা বন্ড কাকে দিবার তার নাম থাকবে, তার পেশা থাকবে, তার বিবরণ থাকবে, ঠিক আছে। সো এই যে বন্ডের ক্ষেত্রে আমাদের বন্ডের ক্রমিক রং, নাম, পেশা, বিবরণ এগুলো ইত্যাদি লেখা থাকবে, সেই বন্ডকে আমরা বলবো ভাইয়া নিবন্ধিত বন্ড। কারণ আমরা জানি যে বন্ডটা নিবন্ধন করতে হলে যখন তুমি রেজিস্ট্রার অফিসে যাবা এই তথ্যগুলো তোমার লাগবে, নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায় ধারা, সম্মতি, এই বিষয়গুলো থাকবে। এই বিষয়গুলো যে বন্ডের মধ্যে থাকবে সেটাকে আমরা বলছি ভাইয়া নিবন্ধিত বন্ড। আচ্ছা, অন্যান্য বৈশিষ্ট্যের ভিত্তিতে যে বন্ডগুলো আছে সেখানে যদি আমরা একটু খেয়াল করি, আমরা পাচ্ছি জিরো কুপন বন্ড। অর্থাৎ যেই বন্ডের ক্ষেত্রে তোমার কোনো ধরনের কুপন রেট থাকবে না সেই বন্ডকে আসলে আমরা বলছি কি জিরো কুপন বন্ড। খেয়াল করো সংজ্ঞাটা এখান থেকে পাবা, কুপন বন্ড জিরো মানে কি কুপন বন্ড নাই, তাহলে যে বন্ডের ক্ষেত্রে কুপন বন্ড থাকবে না সেই বন্ডকে বলবো আমরা জিরো কুপন বন্ড। অপরদিকে পরিবর্তনশীল সুদযুক্ত বন্ড, এমন কোনো যদি বন্ড থাকে যে বন্ডের ক্ষেত্রে তুমি সুদের হারটা কি করতে পারবা ভাইয়া, চাইলে আপস অ্যান্ড ডাউনস করতে পারবা, চাইলে বাড়াইতে পারবা, চাইলে কমাইতে পারবা, অর্থাৎ পরিবর্তন করতে পারবা সুদের পার্সেন্টেজ, সেটাকে বলবো পরিবর্তনশীল সুদযুক্ত বন্ড। আচ্ছা, আর যদি না পারি তাহলে সেটা কি হয়ে যাবে অপরিবর্তনশীল সুদযুক্ত বন্ড। আচ্ছা, এবার খেয়াল করো তলব অথবা কল বন্ড। তলব অথবা কল বন্ড বলতে বোঝানো হয় ওই যে আমরা বললাম যে নির্দিষ্ট মেয়াদের পূর্বে আমরা যদি কোনো একটা বন্ড ক্রয় করতে চাই সেই বন্ডটাকে আমরা বলছি ভাইয়া কি ইনভেঞ্চার, আমরা একটু আগে বলেছিলাম। তো এই যে নির্দিষ্ট সময়ের পূর্বে তুমি যখন সেটা নিতে চাও, এই নেওয়ার ক্ষেত্রে তুমি যে প্রাইসটা তাকে কি করো দাও, ধরো তুমি বন্ডটা বিক্রি করছো 5,000 টাকায়, তুমি এটা 5,000 টাকাতে আবার ক্রয় করতে পারো, অথবা 7,000 টাকা 2,000 বেশি দিয়েও ক্রয় করতে পারো। সো এই মূল্যটাকে আমরা বলছি ভাইয়া তলব মূল্য। তো যে বন্ডের ক্ষেত্রে এই ধরনের মূল্য বিদ্যমান থাকবে সেই বন্ডের নাম হচ্ছে ভাইয়া তলব কি বন্ড বা কল প্রাইস বন্ড। পুট বন্ড, যেখানে হচ্ছে বন্ড হোল্ডারের কি থাকবে অধিকার থাকবে সেটা আবার ফেরত পাওয়ার, সেটাকে আসলে বলবো আমরা কি পুট বন্ড। আর রূপান্তরযোগ্য বন্ড মানে হচ্ছে যেই বন্ডের ক্ষেত্রে আমাদের এই ধরনের কি থাকবে একটা সুযোগ থাকবে, চাইলে সেটাকে কি করা যায় রূপান্তর করা যায়, অর্থাৎ যেই বন্ডের রূপান্তরযোগ্যতা থাকবে সেই বন্ডকে রূপান্তরযোগ্য বন্ড, আর যে বন্ডটা কিন্তু রূপান্তরযোগ্য থাকবে না বা কোনো ধরনের এই ধরনের ফ্যাসিলিটিস তার মধ্যে থাকবে না সেই বন্ডটাকে বলবো আমরা কি ভাইয়া অরূপান্তরযোগ্য বন্ড। সো এই হলো আমাদের কি তোমার বন্ডের শ্রেণী বিভাগ। একটা হচ্ছে তোমার ইস্যুকারী প্রতিষ্ঠানের ভিত্তিতে, জামানতের ভিত্তিতে, মালিকানার ভিত্তিতে এবং অন্যান্য বৈশিষ্ট্যের ভিত্তিতে। সো তোমরা যদি এইটুকু পড়তে পারো, আমাদের 6 চ্যাপ্টারের টোটাল বেসিক এখানে আছে, এর বাইরে আমাদের 6 চ্যাপ্টারের প্রথম অংশে আর কোনো বেসিক নাই। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ভাইয়া ম্যাথের পার্ট, অর্থাৎ বন্ডের মূল্য কিভাবে নির্ধারণ করতে হয়। সেখানে 3টা পদ্ধতি আছে, তোমার পরিশোধযোগ্যর ক্ষেত্রে, অপরিশোধযোগ্যর ক্ষেত্রে বা
জিরো কুপন বন্ডের ক্ষেত্রে। আবার ইয়েল্ড টু ম্যাচুরিটি, তারপর হচ্ছে আবার ইয়েল্ড টু কল্ড বা কারেন্ট ইল যেগুলো বন্ড হতে প্রাপ্তির মধ্যে আছে সেগুলো আমরা এখান থেকে দেখার চেষ্টা করব, কিন্তু আজকের ক্লাসে নয়, ইনশাল্লাহ আমরা দেখবো সেগুলোকে নেক্সট ক্লাসে। তো আমাদের এই 6 চ্যাপ্টারে যে বেসিক আলোচনা ছিল সেটা আজকে এই পর্যন্তই। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমাদের সাথে আজকে বিদায় নিচ্ছি। তো তোমরা সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।